আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের আরেকটা অধ্যায় ওয়ান শট ক্লাস দেখবো, ঠিক আছে? তাহলে এটা যাক। আচ্ছা, আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতি ওয়ান শট ক্লাস দেখবো। মনোযোগ দাও, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? পর্যায় বৃত্ত গতি, মনোযোগ মনোযোগ। কিসে কোথায় কাওয়ালি না হয়েছে ওগুলো তো এইটা অডিয়েন্স জানার দরকার আছে। আচ্ছা, এখন পর্যাবৃত্ত গতি ক্যাটাগরি লিখি, ঠিক আছে? ক্যাটাগরি 1 যদি লিখি, এখানে অধ্যায় ক্যাটাগরি তিনটা ভাগ করা উচিত, তাহলে তিনটায় ভাগ করতে পারি, ঠিক আছে? একটা বলতে পারে অধ্যায় সমীকরণ নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? নষ্ট হয়েছে, তুমি যেমন নষ্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে অধ্যায় সমীকরণ নিয়ে আলোচনা করা আছে। আসতেছে ফর্মে, দেখো একটা হচ্ছে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সমীকরণ, ঠিক আছে? এটা একটা ক্যাটাগরি হইতে পারে। একটা হচ্ছে পর্যায়কালের মাধ্যমে পাহাড়ের উচ্চতা নির্ণয় বা পর্যায়কালের কনসেপ্টটা। কোন কনসেপ্ট? পর্যায়কালের, ঠিক আছে? তার না কেন দেখো, পর্যায়কাল কেমন শোনা শোনা লাগতো, ঠান্ডা শোনা। আচ্ছা, গায়ে এনার্জি নাই। আচ্ছা দেখো, তাহলে পর্যাবৃত্ত গতি অধ্যায়ে তোমার ক্যাটাগরি মোট কয়টা? মোট হচ্ছে তুমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারো, কারণ তোমার সমীকরণকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে সবগুলো সমীকরণকে তুমি টি এর মাধ্যমে লিখবা, মানে টাইমের মাধ্যমে লিখবা। একটা হচ্ছে সবগুলো সমীকরণকে তুমি এক্স বা সরণের মাধ্যমে লিখবা, ঠিক আছে? তাহলে তুমি সরণকে বা তুমি সমীকরণকে দুইটা ভাগে ভাগ করতে পারো, ঠিক আছে? আর একটা হচ্ছে এটা পর্যায়কালের সূত্রগুলো, বিভিন্ন কেসে পর্যায়কাল কি হবে, বোঝা গেছে? তাহলে আমরা শুরু করতেছি পর্যাবৃত্ত গতি। মোট ক্যাটাগরি কয়টা? মেইনলি দুইটা বা তিনটা বলতে পারো। সমীকরণ একটা আছে, একটা হচ্ছে পর্যায়কালের সূত্রগুলো। সমীকরণ দুই প্রকারের বলতে পারো, একটা হচ্ছে সবগুলো সমীকরণ টাইমের মাধ্যমে লিখবো, সময়ের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে সবগুলো সমীকরণ আমি সরণের মাধ্যমে লিখবো, বোঝা গেছে? না না, স্কেলার ভেক্টর না, একগুলা দেখবা সবগুলা সমীকরণের টাইম আছে, ঠিক আছে? হ্যাঁ, দুটাকে আমি স্কেলার ফরম্যাটেই লিখবো, ঠিক আছে? আমি শুধু মানগুলাই বের করবো, বোঝা গেছে? কিন্তু এখানে দেখবো সবগুলা সময়ের মাধ্যমে বেগ বের করা হচ্ছে। দেখবে তো সময় দেয়া আছে, বেগ বের করতে বলছে, সময় দেয়া আছে, বল বের করতে বলছে, সময় দেয়া আছে, গতিশক্তি বের করতে বলছে। আর এখানে দেখবা যে তোমার সরণ দেয়া আছে, ওই সরণে বেগ বের করতে বলছে, ওই সরণে ত্বরণ বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, পর্যাবৃত্ত গতি কাকে বলে এগুলা সংজ্ঞা তো তুমি অবশ্যই ওয়ান শট ক্লাসে আশা করবা না, ঠিক আছে? ধরো মনে করো এখানে কোনো একটা স্প্রিং আছে, আর স্প্রিং একটা তোমার ভর ঝুলানো আছে, এটা মনে করো ভর, ঠিক আছে? তুমি যদি এইটাকে এখানে টানে ছেড়ে দাও, ধরো তুমি এখানে এটাকে এক্স পরিমাণ বা এখানে একটা দৈর্ঘ্য তুমি টানে ছেড়ে দিলা, এটা কি হবে? এই রেঞ্জের ভিতরে দুলতে থাকবে। দেখো এটা কি হবে? এই রেঞ্জের ভিতরে দুলতেই থাকবে, দুলতেই থাকবে, ঠিক আছে? একই কেস তোমার একটা তুমি ইয়ের বলতে পারো যে সরল দোলকের, ঠিক আছে? ধরো একটা সরল দোলক ছিল তোমার, এইখানে তুমি নিয়ে আসে ছেড়ে দিছো, তো কি হবে? এটা এটা এই রেঞ্জের ভিতরেই দুলতে থাকবে, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন এখানে এই যে অবস্থানটা, এই অবস্থানকে বলা হচ্ছে সাম্য অবস্থা। তুমি স্প্রিং দিয়েও বুঝতে পারো, তুমি হচ্ছে সরল দোলক দিয়েও বুঝতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা, ঠিক আছে? যখন তোমার যেখান থেকে বুঝতে সুবিধা হবে। ধর এখানে একটা বল আর্ট করে দিই, বল। আচ্ছা, এখন দেখো এই অবস্থানটাকে বলা হচ্ছে সাম্য অবস্থা। কি বলা হয়? সাম্য অবস্থা, যেখানে স্প্রিংটা একটুকু তোমার প্রসারণ বা একটুকু তোমার সংকোচন অবস্থায় নাই, ঠিক আছে? আর এইটা যে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে আমার বস্তুর, এই সর্বোচ্চ সরণের অবস্থানটাকে বলা হচ্ছে বিস্তার অবস্থা। কোথায় মনোযোগ? দেখো লাফে কথা হেবি মনোযোগ আছে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি মনোযোগ কার? সরি, সবচেয়ে বেশি আচ্ছা এই দেখো, তাহলে সর্বোচ্চ সরণটা হচ্ছে এতদূর, ঠিক আছে? আর এখানে কি সরণ শূন্য, বস্তু হচ্ছে সাম্য অবস্থায় থাকবে, বুঝা গেছে? এটা হচ্ছে সর্বোচ্চ সরণ বাম দিকে। এদিকে দেখো, তাহলে এইটাকে বলা হচ্ছে ধরো সাম্য অবস্থা। এটা কি অবস্থান? সাম্য অবস্থা। আর এই দুটো কি বলতো? বিস্তার।
বিস্তারকে ধরো আমরা এ দিয়ে প্রকাশ করলাম, মনোযোগ দাও, মনোযোগ দিচ্ছ না। বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এ মানে সাম্য অবস্থা থেকে বস্তুর সর্বোচ্চ সরণ। তাহলে এ মানে কি? বিস্তার। বিস্তার মানে কি? যে সাম্য অবস্থা থেকে ডানে অথবা বামে কোন একটা বস্তুর সর্বোচ্চ সরণটাকে বলা হচ্ছে বিস্তার। মানে এর বাইরে আর কোনো সরণ হবে না। আমরা মনে রাখবা, সরণকে যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স এর মান দেখো, ধরো তুমি 0.1 মিটার বললা বা 0.2 মিটার বললা, এক্স এর সর্বোচ্চ মান কত হবে? সেটা হচ্ছে এর সমান হবে। কারণ এটা হচ্ছে বিস্তার। বিস্তার মানে কি? সরণের সর্বোচ্চ মান। বোঝা গেছে? আর এটাকে বলা হচ্ছে সাম্যাবস্থা। বলতো সাম্যাবস্থায় কি স্প্রিং একটু সংকোচন বা প্রসারণ থাকে না? স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি জানি বলতো? এফ সমান কে এক্স জানি না? এফ সমান কি? কে ইন্টু এক্স না? এখান থেকে তুমি দেখে বলতে পারবা, যদি আমার সরণ শূন্য হয় অর্থাৎ সাম্য অবস্থায় হয়, তাহলে সাম্য অবস্থায় কতটুকু বল কাজ করে? কোনো বল কাজ করে? দেখো সরণটা শূন্য করো, বলটা কত আসবে? বলটা 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে সাম্য অবস্থায় বলটা 0 হয়, মনে রাখবা। কোনটা? এটা হচ্ছে এক্স, হয়ে গেছে। এটা হচ্ছে এক্স, বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে সাম্যাবস্থায় বল কি হয়? শূন্য হয়। বলতো বল শূন্য হলে ত্বরণ কত হবে? 0 হবে। বলতো বেগ কত হবে? বল 0 ত্বরণ 0 হবে না? দেখো বল একটা সূত্র কি, বল এফ সমান কি আমরা জানি? এম এ না? তো ত্বরণ 0 হলে কিন্তু বল 0 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু বলতো বেগ কি কম হবে না বেশি হবে? সবচেয়ে বেশি হবে। স্প্রিং দেখো যখন এইখানে থাকে তখন এই বেগ শূন্য, বাড়তে 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 সর্বোচ্চ কমতে কমতে শূন্য। দেখো এরকম এরকম এরকম। আবার এই বস্তু দেখো, এখানে কি বেগটা কমতে 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 শূন্য, আবার বাড়তে 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 সর্বোচ্চ, আবার কি কমা শুরু হয়। তার মানে এইখানে এর বেগ কি থাকে? সবচেয়ে বেশি থাকে। তাহলে বেগ কি হবে? বেগ হবে সর্বোচ্চ, লিখলাম সবচেয়ে উপরে। বেগ বেশি মানে গতিশক্তি বেশি, ইকে বেশি, ইকে কি একেবারে বেশি, ঠিক আছে। আর মনে রাখবা, যদি কোনোখানে ইকে বেশি হয়, ইপি কত হবে? ইপি একেবারে সর্বনিম্ন হবে। আর সর্বনিম্ন মান কত? শূন্য। কারণ আমরা জানি যে কোনো পয়েন্টে গতিশক্তি প্লাস বিভব কি হয়? ধ্রুবক থাকে না? যান্ত্রিক শক্তি নিত্যতা, ওই যে 9 হয়তো পড়ছো। হ্যাঁ, তো যেখানে তোমার গতিশক্তি বেশি হবে সেখানে বিভব কি হবে? একেবারে কম হবে, ঠিক আছে। সেখানে বিভব ইপি কত হয়? ইপি একেবারে কম হবে, ধরো শূন্য হবে। বোঝা গেছে? কম বা শূন্যই হবে, এই জন্য বললাম এই গতিশক্তি সবচেয়ে বেশি না, বৃহস্পতি কি শূন্য, মানে সবচেয়ে কম। সবচেয়ে কম মানে কি? সেটা হচ্ছে শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি বেশি কেন? কারণ এখানে বেগ বেশি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আর কি রাশি থাকলো? রাশি বললাম হচ্ছে বল পাইলাম, ত্বরণ পাইলাম, বেগ পাইলাম, গতিশক্তি, বৃহস্পতি। আর কি থাকে বলো? সরণ বলতে কত? এখানে সরণও শূন্য। দেখো তোমার এখানে সরণ কত? সরণ 0। খুবই কমন, এখান থেকে সরণ মাপতেছি, ঠিক আছে। এখান থেকে সরণ কত? 0 হবে, ঠিক আছে, বুঝলাম। অবশ্যই সরণটা উপরে রাখলে ভালো হইতো, ঠিক আছে। তাহলে সরণ, বেগ, ত্বরণ নিল, গতিশক্তি হয়ে গেল, আর তো কোনো রাশি এখানে থাকলো না। বোঝা গেছে? আচ্ছা, বলতো এইটা কি বিস্তার অবস্থা না? তো বিস্তার অবস্থায় এক্স এর মান বড় হইতে সর্বোচ্চ কার সমান হবে? এর সমান হয়ে যাবে। তাহলে এই বলের মানটা কি হবে? বলের মানটা সবচেয়ে বেশি হবে। কারণ দেখো বলের মানটা এক্স এর উপর নির্ভরশীল না? তার মানে এক্স এর মান যদি বেশি হবে, বলের মান কি হবে? বেশি হবে। এখানে এক্স এর মান বড় হইতে কিন্তু সর্বোচ্চ এক্স হয়ে যায়। এই জন্য খেয়াল করে দেখো, যখন স্প্রিংটা সবচেয়ে বেশি কি থাকে? প্রসারণ থাকে, তখন এর উপর কার্যকরী বল সবচেয়ে কি থাকে? বেশি থাকে। খুবই কমন সেন্স। কারণ স্প্রিং যখন সবচেয়ে বেশি প্রসারণ আসে তখন স্প্রিং এর বল খুবই টাইট থাকে না, তখন সবচেয়ে বেশি বল কাজ করে। অথবা যখন স্প্রিংটা সবচেয়ে বেশি কি থাকে? সংকোচন হয়ে থাকে, তখনও কি সবচেয়ে বেশি বল কাজ করে। বুঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম? বিস্তার অবস্থায় বলটা কি হবে? বলটা সর্বোচ্চ হবে, বলটা সর্বোচ্চ হবে। আর সাম্যাবস্থায় বলটা কি হয়? শূন্য হয়। শূন্য মানে কি? এক্স এর মান শূন্য হওয়ার কারণে সাম্যাবস্থায় বলটা শূন্য হয়। আর এখানে এক্স এর মান বাড়তে বাড়তে সর্বোচ্চ হয়, আর এক্স এর মান বাড়লে বল কি হবে? অবশ্যই বড় হবে। আর খুবই কমন সেন্স, দেখো যখন তুমি স্প্রিংটা তোমার প্রসারণ হবে তখন আর কি টাইট হয়ে যায় না? তখন বলটা কি বাড়বে। যখন সংকোচন হবে তখন কি বলটা বাড়বে, তখনও বাড়বে। সংকোচন হয়ে গেছে তাই স্প্রিং টাইট আছে না, বল দিবে। স্প্রিং স্বাভাবিক অবস্থায় বলটা শূন্য, স্প্রিং টানলেও সে তোমাকে বল দিবে। হ্যাঁ, সে বল এদিকে দিবে। কি কমবে? এখানে ধরো সাম্য অবস্থা, স্প্রিং এর কোনো বল নাই, বস্তু এখানেই থাকবে। কিন্তু তুমি বস্তুকে টানে এখানে নিয়ে যাও, সে বস্তুকে নিজের দিকে টানবে। বস্তুকে টানতেছে কিনা স্প্রিং, বল প্রয়োগ করতেছে। আবার তুমি বস্তুকে এইখানে সারো, তখন সে বস্তুকে ঠেলবে। মানে স্প্রিং বস্তুকে বল প্রয়োগ করতেছে কোন অবস্থায়? বিস্তারে এই দুই অবস্থায়। আর এখানে কোনো বল প্রয়োগ করবে না। বোঝা গেছে? স্প্রিং স্বাভাবিক অবস্থায়, সাম্য অবস্থায় কোনো বল প্রয়োগ করবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে বল সর্বোচ্চ। বলতো বল সর্বোচ্চ ত্বরণ কি হয়?
ত্বরণ সর্বোচ্চ হবে। ইস, বল ত্বরণ সমানুপাতিক না, ত্বরণ বেশি হলে বল কি হবে, বেশি হবে। ঠিক আছে, আচ্ছা বলো তো এখানে বেগ কত হয়, এখানে বেগ কত হয় বলো তো? এখানে বেগ শূন্য হয়ে যায়, এখানে বেগ আমরা শূন্য, আমার বাড়তে বাড়তে সর্বোচ্চ, আবার কমতে 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 শূন্য। একই ঘটনা সরলদৈর্ঘ্যের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, তাহলে এখানে বেগ কত হবে, শূন্য। বেগ শূন্য মানে ইকে কত হবে, ইকে শূন্য, গতিশক্তি শূন্য, তাহলে ইপি বেগশক্তি কি হবে, সর্বোচ্চ হবে। যেখানে গতিশক্তি শূন্য সেখানে বেগশক্তি সর্বোচ্চ। বোঝা গেছে? আচ্ছা, তো সবগুলো রাশি মোটামুটি দেখলাম, এতটুকু বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এইবার তোমরা মনোযোগ দাও। ঠিক আছে, ভিডিও হচ্ছে না, তুমি একটু দেখিও, দেখলে ভিডিও অফ হয়ে গেলে এদিকে আমি বকবক করে থাকলাম। আচ্ছা, এতটুকু কনসেপ্ট বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা বিভিন্ন স্মরণের রাশিমালা দেখবো। ঠিক আছে, দেখো তো তোমার স্মরণ মানে কি মনে রাখবা, স্মরণ সবসময় সাম্য অবস্থা থেকে মাপতে হয়, স্মরণ সবসময় সাম্য অবস্থা থেকে মাপতে হয়। তাহলে এইটা হচ্ছে মনে করো তোমার স্মরণ। ঠিক আছে, এখন মনে রাখবো আমরা এই সবগুলো রাশিকে স্মরণের মাধ্যমে প্রকাশ করব। যেমন দেখো, বল সমান কি লেখা যায়, মনে রাখবো বল সমান লেখা যায় কে ইন্টু এক্স। এই কে মানে কিন্তু শুধু স্প্রিং ধ্রুবক না, এই অধ্যায়ে কে হচ্ছে তোমার সরলের স্পন্দন গতির জন্য ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা বলতো এফ সমান কি লেখা যায়, এফ সমান লেখা যায় এম এ, লেখা যায় না এম এ, এটা কি সমান কে এক্স চলে আসলো। এবার তো এ সমান কি আসবে, কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। ঠিক আছে, আচ্ছা মনে রাখবার জিনিস যে একটা রাশি আছে ওমেগা, ওমেগা সমান লেখা যায় বা ওমেগা স্কোয়ার সমান লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কে ডিভাইডেড বাই এম, এটা একটা রাশি মনে রাখবা। ঠিক আছে, কি মনে রাখবা, যে ওমেগা স্কোয়ার সমান কি লেখা যায়, কে ভাগ এম লেখা যায়। ঠিক আছে, ওমেগা মানে কি, ওমেগা মানে আমরা পড়ছি না কৌণিক বেগ, এখানে কৌণিক কম্পাঙ্ক বলবো, এটা হচ্ছে কে ডিভাইডেড বাই এম। তাহলে এই যে কে ভাগে এম আমি কি লিখতে পারি বলো তো, ওমেগা স্কোয়ার, তো লেখো এটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এটা তাইলে ত্বরণ। তাহলে কি মনে রাখবা, এফ সমান কি, এফ সমান কে এক্স, এফ এর মানটা এম এ বসাও, তাহলে এ বের করলাম ত্বরণ, ত্বরণ কত আসলো ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা মানে কে ভাগ এম কে আমরা ওমেগা বলি। ওমেগা কি নিউটনের বলবিদ্যা কি পড়ছো, কৌণিক বেগ, এখানে বলবো কৌণিক কম্পাঙ্ক বলবো। ঠিক আছে, কি বলবো, ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক বাদ দেখি এই রাশি কৌণিক বেগেরই মতো। ঠিক আছে, আচ্ছা আবার ওমেগা সমান তোমার লেখা যায়, মনে রাখবা ওমেগা সমান তুমি হয়তো পড়ছো, যেন এখানে লিখে দিচ্ছি যে ওমেগা সমান তুমি কি পড়ছো বলতো, তুমি পড়ছো 2 পাই ভাগ পর্যায়কাল টি। ঠিক আছে, আবার 1 ভাগ টি মানে বলতো কি লেখা যায়, আবার 1 ভাগ, আমি পর্যায়কাল টি লিখছি না, জন্য ক্লাসে মনে দিতে হয়। ঠিক আছে, 2 পাই ভাগ পর্যায়কাল টি, আর 1/t মানে কি লেখা যায়, এফ লেখা যায়। বুঝা গেছে? ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, অন্য অধ্যায়ের নাম ছিল কৌণিক বেগ। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই ভাগ পর্যায়কাল টি লেখা যায়, আর 1/t মানে কি এফ লেখা যায়, কম্পাঙ্ক। তো ওমেগা কি শুধু তাইলো, ওমেগা সমান 2 পাই ভাগ টি অথবা 2 পাই ইন্টু এফ। এফ মানে কি কম্পাঙ্ক, আর ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক, মনে রাখবা এফ মানে কি কম্পাঙ্ক, ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক, যাকে তুমি আগে কৌণিক বেগ নামে জানতাম। বুঝা গেছে? তাহলে এখানে আমরা বলের রাশিমালা দেখলাম কার মাধ্যমে, দেখো এক্স এর মাধ্যমে। আবার ত্বরণ দেখলাম কার মাধ্যমে, এক্স এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে বল দেখলাম, ত্বরণ দেখলাম, কি দেখবো, বেগ দেখবো। দেখো আমরা কি দেখলাম, বলের সমীকরণ দেখলাম, ত্বরণের দেখলাম, কি দেখবো, বেগ দেখবো। সূত্র মুখস্থ রাখবা, ওয়ান শট ক্লাসে ব্যাখ্যা দেওয়ার কোনো উদ্দেশ্য না। আর এই জিনিসটা অনেক কিন্তু কাজে আসবে, যে ওমেগা স্কয়ার সমান হচ্ছে কি কে ভাগ এম। তাহলে বলতো ওমেগা সমান কি দাঁড়াবে, ওমেগা সমান দাঁড়াবে রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম। ঠিক আছে, যে কোনো একটা তুমি মনে রাখতে পারো। ওমেগা শুধুমাত্র মান লিখলাম আমরা। ঠিক আছে, এখানে তুমি প্লাস মাইনাস দিতে পারো। বোঝা গেছে? আচ্ছা, তো এই পার্টটুকু মুছাই দিলাম, ওমেগার পার্টটুকু, এই মানটা মনে রাখবা। আচ্ছা এবার আসো বেগের রাশিমালা লিখি। বেগ, বেগের সূত্র ভি সমান মনে রাখবা, ভি সমান হচ্ছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার। ইস, এই বোর্ডে কেন জানি হাত দিয়ে মুছলে মুছায় না। এক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, তুমি এখানে প্লাস মাইনাস নাও দিতে পারো। প্লাস মাইনাস কেন, দেখো বেগটা একবার কোন দিকে, একবার ডান দিকে হবে, একবার বাম দিকে হবে, মানে একই ঘটনা একবার ডানে ঘটে একবার বামে ঘটে। তো তুমি শুধুমাত্র প্লাস দিয়ে মানটা বের করতে পারো। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, আমরা হচ্ছে বেগের সমীকরণ দেখে ফেললাম। বাদ থাকলো কি, বল ত্বরণ বেগ, দেখো কার মাধ্যমে দেখছি, এক্স এর মাধ্যমে দেখছি। খেয়াল করছো? তাহলে বল এফ সমান কে এক্স, ত্বরণ কি ওমেগা স্কয়ার এক্স, বেগ কি প্লাস মাইনাস তুমি নাও দিতে পারো ওমেগা রুট ওভার অফ
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ মানে কি বিস্তার, এক্স এর সর্বোচ্চ যে মানটা, আর এক্স মানে কি যেই অবস্থানে বা যেই এক্স এ আমাকে বেগ বের করতে বলবে। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখবো হচ্ছে ইপি ইকে, আর এটা তো এক্স এর মাধ্যমে সবগুলো বের করতেছি আমি। বোঝা গেছে? আচ্ছা, ইপি মানে কি বিভব শক্তি, ইকে মানে কি গতি শক্তি। ঠিক আছে, আসলে এখানে রাশিমালাগুলো এখানেই বের করে নিই। কি হলো? বোর্ডটা ভালোই আছে, একটু হাত দিয়ে মুছতে কেন জানি মুছে না। দেখো গতি শক্তি ইকের ফর্মুলা কি বলো? ইকে ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা লেখো, হাফ লেখো, এম লেখো, ভি স্কোয়ারের মান কত আমরা এটাকে লিখলাম। ঠিক আছে, আমরা বেগ বেগ ভি স্কোয়ার। ঠিক আছে, একটু আগে আমরা বেগের ফর্মুলা লিখলাম না? হ্যাঁ, আমরা বেগের ফর্মুলা কি লিখছি বলো তো? আমরা বেগের ফর্মুলা ভি লিখছি হচ্ছে ওমেগা, শুধু প্লাস মাইনাস না দিই। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বলো ভি স্কোয়ারের মান কত দাঁড়াবে? কি দাঁড়ালো? এ দেখছো হাত দিয়ে মুছে না? ওমেগা স্কোয়ার, ব্র্যাকেট নিয়ে ভুল করবা না, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স, এখানে এ লিখছি। ঠিক আছে, লেখা পাবলিক বুঝে না আবার। আচ্ছা, পাবলিক তোমরা আর কি পাবলিক ভি স্কোয়ার। ঠিক আছে, ভি স্কোয়ার মান বসাতে কি দাঁড়াবে? ওমেগা স্কোয়ার, আর একটা ব্র্যাকেট তুমি নাও, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, কার মুঝে এটা ভালো জিনিস নিয়ে আসছে। আচ্ছা, তাহলে হাফ গুণ করে দাও, তাহলে এম ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ইনটু কি থাকলো, বারবার কেন এটা এমন হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার খেয়াল করে দেখো, আমি এটা লিখছিলাম যে ওমেগা স্কোয়ার মানে কি লিখছিলাম বলো তো? কে ভাগ এম লিখছিলাম না? তাহলে এখান থেকে কে এর মান কি দাঁড়াবে? তুমি এমটা এদিকে নিয়ে আসো, তাহলে কি এম ওমেগা স্কোয়ার সমান কে লেখা যাবে? এই কে এর মানটা এখানে বসায় দাও। তাহলে খেয়াল করে দেখো, এম ওমেগা স্কোয়ার মানে কি লেখা যাবে বলো তো? কে লেখা যাবে, বসায় দাও। তাহলে চলে আসলো হাফ কে, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এন্ড দ্যাট ইজ আ ফর্মুলা অফ ইকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আর বিভব শক্তির ফর্মুলা তুমি 9-10 দেখে আসছো, সেটা কত? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা স্প্রিং ক্ষেত্রে লাগে, এখানে ইউজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে ইপি এর জন্য হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, বলতো মোট শক্তি কত হবে? ই হবে না, যোগ করো, এটা হচ্ছে ই কে প্লাস ইপি করে দিবা। এখন যোগ করলে তুমি যদি ব্র্যাকেটটা তুলো, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এখানে হাফ কে এক্স এর কাটাকাটি যাবে। হ্যাঁ, দেখো এখানে হাফ কে এ স্কোয়ারটা থাকবে, আর এখানে মাইনাসে আসবে হাফ কে এক্স স্কোয়ার, এখানে প্লাস হাফ এক্স, কাটাকাটি শুধু কি থাকে, শুধু থাকবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার থাকবে, এ স্কোয়ার। ভাই কে কে তো কাটা যাচ্ছে না, তুমি এটা গুণ বাসায় যোগ করে দেখি নিও, হাফ কে এ স্কোয়ারই আসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে ইকে, এটা হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, মনে রাখবা। তাহলে 1 2 3 ফর্মুলা বোঝা গেছে? তাহলে খেয়াল করো, সবগুলো ফর্মুলা কার মাধ্যমে দেখছি? এক্স এর মাধ্যমে। আর এখানে এক্স টাই বেশি ইম্পর্টেন্ট, যে ইকে বা গতি শক্তি সেটা হচ্ছে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, মোট শক্তি হাফ কে এ স্কয়ার। দেখো সম্পূর্ণ মানটা কিন্তু ধ্রুবক, তার মানে এখানে সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। বোঝা গেছে? এদিকে দেখো, মনোযোগ। এখন দেখো সবগুলা সূত্র আরেকবার লিখি, তারপর কিছু গ্রাফ করাবো। ঠিক আছে, এখন এখানে শুধু তোমাদের মুখস্থ করে ফেলো। ঠিক আছে, ক্লাসেই মুখস্থ, বায়োলজি, বুঝে না? ধরো এটা পর্যায়কাল একটু পরে পড়াচ্ছি, সমীকরণ। দেখো বলার সাথে কি দেখলাম, এফ সমান কি? এফ সমান হচ্ছে কে এক্স। ঠিক আছে, এমও লিখতে পারো, কিন্তু এ আবার বের করতে হবে। হ্যাঁ, লিখতে পারো তুমি, এমএ লিখতে পারো। তাহলে এ মনে রাখবে, এ সমান কি বলতো? এটা হচ্ছে ওমেগা স্কয়ার এক্স, তুমি লিখতে পারো। এ সমান এম এ, এর মান বসাবো, এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখো বেগ ভি সমান কি দেখলাম? ওমেগা, প্লাস মাইনাস নাও দিতে পারো, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তখন দেখলাম বেগ, আর কি দেখলাম? ই কে। ই কি দেখলাম বলো? এটা থাকলো হাফ কে, এই পার্টটুকু, এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ইবি কি দেখলাম বলো? ইবি দেখলাম হাফ কে এক্স স্কয়ার। বোঝা গেছে? মোট শক্তি কি? হাফ কে স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো, সবগুলা ফর্মুলা কার মাধ্যমে লিখছি বলো তো? এক্স এর মাধ্যমে লিখছি। তো প্রশ্ন পড়ে ভালো করে বুঝবা যে ভাই তোমাকে সরলনিশানে সময় দিয়ে রাখছে। বুঝা গেছে? আচ্ছা, একটা এক্সাম্পল তোমাকে দিচ্ছি। ঠিক আছে, একটা এক্সাম্পল তুমি দেখো। তোমাকে বলা হইলো
জি, কোন বস্তু, ঠিক আছে, কোন বস্তু সরল স্পন্দন, ঠিক আছে, সরল স্পন্দন গতিতে দুলছে, দুলছে, যার পর্যায়কাল, ঠিক আছে, পর্যায়কাল 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড। বোঝা গেল? তোমাকে বলা হইলো, ঠিক আছে, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে 0.1 মিটার দূরে সবকিছু বের করো, সবকিছু বের করো। সবকিছু মানে কি বলো? এ বি সি ডি সবই, সবকিছু নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে। আর বস্তুর ভর দেয়া আছে, ব্র্যাকেট লেখা দিই, বস্তুর ভর দেয়া আছে, এটা আছে, ঠিক আছে, 0.5 কেজি। বোঝা গেছে? আচ্ছা, ম্যাথের ক্যালকুলেশন তো আমি করে দিব না, বাট প্রসেসটা তুমি খেয়াল রাখো যে ম্যাথটা করবা কি হবে। এখানে কি বলছে? পর্যায়কাল, পর্যায়কাল টি এর মান দেয়া আছে, ঠিক আছে, আর এত মিটার দূরে সবকিছু বের করতে বলছে। এটা কি দিয়েছে বলতো? এটা এক্স দেয়া আছে। এক্স মানে কি? সরণ। ওই থেকে সাম্যাবস্থা থেকে, মনে রাখবা, ঠিক আছে। তাহলে মনে করো এটা হচ্ছে তোমার এটা দুই বিস্তার, এটা আমাকে সাম্যাবস্থা, ঠিক আছে। তো সাম্যাবস্থায় কতটুকু দূরে বলো? 0.1। ধরো তোমার এক্স এর মান এখানে দেয়া আছে 0.1 মিটার, কোন একটা অবস্থানে এটা হবে, ঠিক আছে। বলতো এক্স এর সর্বোচ্চ মান মানে কি? বিস্তার, ঠিক আছে। আচ্ছা, এখানে বিস্তারটা দিয়ে রাখি, ঠিক আছে। বিস্তার ধরো এর মান দেয়া আছে তোমাকে 0.2 দেয়া আছে, 0.2। দেখো বিস্তার মনে করো 0.2 মিটার দেয়া আছে, তার মানে এই সম্পূর্ণটা কত বলতো? 0.2। এই সম্পূর্ণটা হচ্ছে এখান থেকে এই মানটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে 0.2 মিটার। আর আমাকে কোথায় এগুলা বের করতে বলছে? বিস্তারে না, আমার সাম্যাবস্থা থেকে 0.1 মিটার দূরে এগুলা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, বলতো বল কিভাবে বের করবা? এফ সমান কি? কে ইন্টু এক্স। দেখো তোমার এক্স এর মান কি? এইটা না, যে কোন অবস্থানে ভাই 0.1 মিটার দূরে, কিংবা কে মান কি দেয়া আছে? দেয়া নেই। দেখো তুমি কি জানো? কে এর সূত্রে ফেলো যে ওমেগা স্কয়ার সমান কি জানি আমরা? কে ভাগ এম জানি না? তাহলে দেখো তুমি এখানে থেকে ওমেগার মান হিসেবে পাবো, পর্যায়কাল দেয়া আছে না, পর্যায়কাল থেকে ওমেগা আসবে, ভর দেয়া আছে, ভর বসালে কে এর মানটা চলে আসবে। বোঝা গেছে? আবার দেখো ওমেগা সূত্র কি? ওমেগা সমান হচ্ছে 2 পাই ভাগ পর্যায়কাল টি। বোঝা গেছে? তাহলে পর্যায়কাল কত সেকেন্ড? 4 সেকেন্ড। 4 সেকেন্ড বসায় ওমেগা বের করবা, আর ওমেগার মানটা বসায়, ভর বসায়, কেটা চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, এবার ত্বরণ কেমন বের করবা? এটা কি? ওমেগা স্কয়ার ইনটু এক্স। তো ভাই এক্স এর মান তো দেয়া আছে, কিন্তু ওমেগা দেয়া আছে না, আবার কি বের করলাম না, 2 পাই/টি, পর্যায়কালে বসায়, পর্যায়কাল 4 সেকেন্ড, এখান থেকে ওমেগা চলে আসবে। বেগের ফর্মুলা কি বলো? বেগ ওমেগা, যেটা আমি বের করতে পারছি, √a² মাইনাস x² ওমেগা তো আমি আগেই বের করছি। এ মানে কি? সর্বোচ্চ, এক্স এর সর্বোচ্চ মান, যাকে বিস্তার বলা হয়। তো বিস্তার কত? 0.2 মিটার। তো 0.2 মিটার বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা, এবার ই কে কত? ই কে সিম্পলি হাফ, লেখো কে, হাফ কে a² মাইনাস x² আর ইপি কত বল? ইপি হচ্ছে হাফ কে x²। তো এই কে তো তুমি আগেই বের করা আমি শিখাইছি। এখান থেকে ওমেগা বের করবা, ওমেগা বসাবা, ভর দেয়া আছে, কে চলে আসবে। বুঝা গেছে? আচ্ছা, এখান থেকে মনে রাখবা ইপে ইকে গ্রাফগুলো পরীক্ষায় আসে, ইপে ইকের গ্রাফগুলো পরীক্ষায় আসে। তো আমি গ্রাফটা একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। গ্রাফ প্যারা, প্যারা, হোয়াট ইজ প্যারা? প্যারা। তো গ্রাফ তুমি এর মধ্যে অনেকগুলো গ্রাফই আছে, তুমি একটা গ্রাফ মনে রাখবে, জাস্ট ইপি আর ইকে গ্রাফটা, এটা প্রায় আসছে, তো এই জিনিসটা মনে রাখো। আচ্ছা, এতটুকু বলো তো, সাম্যাবস্থায় কোনটা বড় থাকে, কোনটা কি থাকে? এটা সাম্যাবস্থা, এটা মনে করো বিস্তার এ, এটা এদিকের বিস্তার মাইনাস এ, এটা মনে করো ই শক্তি। বলো তো এটা ধরো সাম্যাবস্থা, ঠিক আছে। আমি ই কে গ্রাফ আঁকাবো, গতি শক্তি। সাম্যাবস্থায় গতি শক্তি কি থাকে? সর্বোচ্চ সর্বনিম্ন। সাম্যাবস্থায় গতি শক্তি কি থাকে? সর্বোচ্চ নাকি সর্বনিম্ন? সর্বোচ্চ। সাম্যাবস্থায় গতি শক্তি ধরো সর্বোচ্চ, এখানে ধরলাম, ঠিক আছে। গতি শক্তি সর্বোচ্চ থাকে কিনা?
হ্যাঁ বিস্তারে কি হয় গতিশক্তি জিরো হয়ে যায়, তাহলে সাম্য অবস্থায় দেখো গতিশক্তি ই কে সর্বোচ্চ, বিস্তারে কি হবে জিরো, বিস্তারে কি হবে জিরো, তো এটা কি গ্রাফ হয়ে গেল, এটা ই কে গ্রাফ হয়ে গেল, ই কে বা গতিশক্তি, বোঝা গেছে? মানে দেখো সাম্য অবস্থায় গতিশক্তি কি সর্বোচ্চ না, এই বিস্তারও জিরো এই বিস্তারও জিরো, মাইনাস এ, বিস্তার কটা সাম্য অবস্থা, এখানে এ এখানে কি এ, ধরো এটা তোমার এ, এটা কি মাইনাস দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা বলো সাম্য অবস্থায় ইপি কত হয়, ইপি জিরো হয়, জিরো হয়, আর বিস্তার অবস্থা কি হয় সর্বোচ্চ হয়ে যায়, ইপি গ্রাফ কি হবে এরকম, এখানে জিরো হবে এখানে এ সর্বোচ্চ হবে, এখান থেকে আবার 12 সর্বোচ্চ হবে, বোঝা গেছে? আর এটা হচ্ছে ইপির গ্রাফ, কি গ্রাফ ইপি। মোট শক্তি বলতে কি হয় সবসময় ধ্রুবক থাকে, তো মনে করা হচ্ছে মোট শক্তি গ্রাফ, বাড়বেও না কমবেও না, একেবারে সবসময় ধ্রুবক, এটা হচ্ছে মোট শক্তি ই এর গ্রাফ, ঠিক আছে? এখন মনে রাখবা পরীক্ষায় তোমাকে বিভিন্ন পয়েন্ট বের করে দিতে পারে, তোমাকে এই পয়েন্টটা বের করে দিতে পারে, এই পয়েন্টটা, অত এই পয়েন্টের নাম কি, দুইটা ছেদবিন্দু না, অর্থাৎ যেখানে ই কে সমান কি হচ্ছে ইপি হচ্ছে, বের করে দেওয়া মানে পারবা, ই কে এর মান বসা সেটা কত হাফ কে, হ্যাঁ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার, এখানে কি হাফ কে এক্স এক্স স্কোয়ার, গুণ করো তাহলে কি থাকবে, তাহলে হাফ কে এর একটা আছে এ স্কোয়ার, ধরো এক্স অবস্থান, যে কোন অবস্থানে গতিশক্তি বিশক্তি সমান হবে এক্স এর মান বের করতে বলছে, হ্যাঁ যে দূরত্বই অবস্থান মানে দূরত্ব, মাইনাস কি থাকলো হাফ কে এক্স এক্স স্কোয়ার সমান, হ্যাঁ হাফ কে এক্স স্কোয়ার, এটা দিয়ে গেল, তো হাফ হারা পর কত হয় 1 হয়, তো শুধুমাত্র হাফ কে এ স্কোয়ার রাখলাম, আর এদিকে কি থাকলো শুধুমাত্র কে এক্স এক্স স্কোয়ার, বোঝা গেছে? এখন দেখো কে কে কাটাকাটি করবা, এক্স এর মানটা বের করো, এক্স এর মানটাই আসবে প্লাস মাইনাস 1/√2 ইন্টু এ, স্কোয়ারটা এদিকে রুট করে দিয়েছি, ঠিক আছে? এখন তোমাকে শুধু এইটা না, তোমাকে শুধু এইটা না যে ভাই যেখানে গতিশক্তি আর বিভব সমান, শুধু ওই পয়েন্টটা না আর অন্য পয়েন্টও বের করে দিতে পারে, কি বলবে যে কোথায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে, বা কোথায় বিভব শক্তি গতিশক্তি 5 গুণ হবে, তাহলে এখানে গুণ টুন করে তোমার অ্যান্সারটা বের করতে হবে, আমি জাস্ট একটা কেস দেখাইলাম, বোঝা গেছে? যদি বলে গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে, এখানে কি করবা 5 গুণ করে ম্যাথ করে দিবা, হ্যাঁ শর্ত মধ্যে দিয়ে, যে কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে এখানে অর্ধেক দিয়ে ম্যাথ করবা, হ্যাঁ এখানে কোথায় মানে কি এক্স এর মানটাই বের করতে বলছে অবস্থান, ঠিক আছে? এটা এ লিখছি, বোঝা গেছে? আচ্ছা তো আমরা কি দেখলাম সবগুলো সূত্র দেখলাম কার মাধ্যমে, এক্স এর মাধ্যমে। আচ্ছা এখন মনে রাখবা সবগুলো সূত্র সময়ের মাধ্যমে দেখার জন্য তোমাকে অন্তরীকরণ শিখতে হবে, অন্তরীকরণ, ঠিক আছে? সিম্পল বেসিক অন্তরীকরণ। দেখো ধরো তোমাকে এক্স এর মান দেয়া আছে, এবার সময়ের মাধ্যমে, সবগুলো দেখবো কার মাধ্যমে সময়ের মাধ্যমে, ধরো এক্স সমান দেয়া আছে মনে করো এ সাইন ওমেগা টি প্লাস ডেল, সবগুলো পরিচয় আমি বলে দিই, এ মানে বলো তো কি, এ মানে কি বিস্তার, সাইন একটা ফাংশন, ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক, টি মানে কি সময়, ডেল মানে কি আদি দশা, মান দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা বলো তো যদি সরণের এই সমীকরণ থাকে, সরণকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়, সরণকে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায় সময় সাপেক্ষে, ঠিক আছে? খেয়াল রাখো সময় এখানে আছে না, এখন যারা অন্তরীকরণ করেনি ওদের জন্য আমি একটা ছোটখাটো শর্টকাট বলে দিব, যদি অন্তরীকরণ করো তাহলে কি লিখবা ডিডি টি অফ ধরো এক্স করো, ঠিক আছে? এখানে ডিডি টি অফ যা আছে দেখো এটা ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে? এখন মনে রাখবা যে ধ্রুবক আছে এ না, ধ্রুবক কি আসবে বাইরে আসবে, আর সাইন করলে কি হয় কজ হয়, ঠিক আছে? আর মনে মনে তুমি নাকি থেরা কল্পনা করো সাইন থেরা, দেখো ডিডি অফ এক্স মানে কি বেগ, এটা বেগ লিখলাম, এ কি বেরো আসবে ধ্রুবক, আর সাইন করলে কি হয় কস, সাইনের জায়গায় কস লিখে দিবা, এটা হচ্ছে কস, এটাকে থেরা কল্পনা করো, সো ওমেগা টি প্লাস ডেল, বুঝা গেছে? সবার লাস্টে কি করবা এই যে টাইমে যে শক থাকবে শকটা গুণ করে দিবা, কেন ব্যাখ্যা আছে ম্যাথে, এবং শকটা গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে কি থাকে, তাহলে থাকতেছে হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এটা কি আসলো বেগ আসলো, বোঝা গেছে? আচ্ছা বলতো বেগকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায়, আবার তুমি যদি সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ করো কি পাবা সময় পাবা, সরি ত্বরণ পাবা, তাহলে এ ওমেগা কস আগে লেখো কি থাকলো ওমেগা টি প্লাস ডেল, বলতো কস করলে কি হয়
মাইনাস সাইন হয়, ঠিক আছে। এ ওমেগা ধ্রুবক না, তো ধ্রুবক সামনে বের আসবে, এ ওমেগা লেখো। আচ্ছা বলো কস করলে কি হয়? মাইনাস সাইন, ঠিক আছে, লেখো এটা, লেখো মাইনাস সাইন। মনে মনে কি থেরা কল্পনা করো, সাইন থেরা মানে কি, যা আছে লেখো ওমেগা টি প্লাস ডেল। এবার কি বলছি, টাইমের শর্টটা দিয়ে কি করবা, গুণ করে দিবা, তো একটা ওমেগা গুণ করো। এই মাইনাসটা মনে করো সামনে লিখলাম, মাইনাস এ ওমেগা, আর ওমেগা গুণ করলে কি হবে বলো, ডেল ডেল। না না টি এর প্লাস একই হয়ে গেছে। হ্যাঁ টি এর প্লাস এই যে টি, ঠিক আছে, এটা রেগুলার স্টুডেন্টের ক্লাস না, এক্সট্রা অর্ডিনারি তোমাকে খেতে হবে, ঠিক আছে। এ ওমেগা প্লাস ওমেগা কানেক্ট গুণ করলে কি হয়, এ ওমেগা স্কয়ার থাকলো কি সাইন ওমেগা টি প্লাস ডেল। বোঝা গেছে? যেমন পরীক্ষা মনে রাখবা, পরীক্ষায় তোমাকে মান টান দিয়ে ম্যাথ দিতে পারে, ঠিক আছে। তোমাকে দেখো দুই রকম ম্যাথ দিতে পারে, হয় তোমাকে এ বলে দিবে, এ ধরো বললো 0.2 মিটার মানে বিস্তার 0.2 মিটার, ঠিক আছে। আর ওমেগা একটা কথা মনে রাখবা, ওমেগা না দিয়ে তোমাকে আরো দুরাশি দিতে পারে, হয় পর্যায়কাল দিবে অথবা কম্পাঙ্ক দিবে, মনে রাখবা। এই তিনটার যে কোনো একটা দিয়ে তিনটাই বের করতে পারবো। কারণ দেখো ওমেগা সমান কি লেখা যায় বলতো, ওমেগা সমান লেখা যায়, ওমেগা সমান লেখা যায় 2π/t, অথবা কি লেখা যায় 2π × f। তার মানে খেয়াল করে দেখো, তোমার পর্যায়কাল দিলে ওমেগা বের করতে পারবা, কম্পাঙ্ক দিলে ওমেগা বের করতে পারবা। ইউজুয়ালি তোমাকে সরাসরি পর্যায়কাল বা কম্পাঙ্ক দিয়ে ওমেগা বের করতে বলবে, ঠিক আছে, এটা মনে রাখতে পারো। আচ্ছা এখন ধরো পর্যায়কাল তোমাকে বলে দিছে, পর্যায়কাল মনে করো 2 সেকেন্ড, ঠিক আছে। আবার তোমাকে ডেল বলছে, ডেল মনে করো 45 ডিগ্রি আধি দশা, বোঝা গেছে। তোমাকে বলছে যে বেগের সমীকরণ লেখো, আর 2 সেকেন্ড পর তোমাকে বললো, ঠিক আছে, যে 2 সেকেন্ড, এটা বলছে 2 সেকেন্ড না, তোমাকে বলছে ধরো 10 সেকেন্ড বা 3 সেকেন্ড। 3 সেকেন্ড পর কি বের করতে বলছে, সরণ বেগ ত্বরণ। এটাই হ্যাঁ, তো সবার আগে তুমি এক্স এর মান লিখবা, এখানে লিখে দেখাচ্ছি, দেখো আমি তোমাকে এখানেই লিখে দেখাচ্ছি, এক্স লিখছি না এখানে, এক্স থাকেটা, ঠিক আছে। দেখো তোমাকে বলছে যে 3 সেকেন্ড পর কি বের করতে হবে, 3 সেকেন্ড পর ধরো সরণ বের করতে হবে, ঠিক আছে। তো তোমার এ দেয়া আছে কত, দেখো এ দেয়া আছে কত 0.2 সাইন ওমেগা, ওমেগা বের করতে হবে না, এই বলো ওমেগা শুধু হচ্ছে 2π/t, টি কত, টি হচ্ছে 2 সেকেন্ড, 2 বছর কাটাকাটি করি থেকে পাই থেকে, পাই পাই মানে বলো কি 3.1416, এটা হচ্ছে 3.1416 ইন্টু কত সময় পরে, টি কত 3 সেকেন্ড, লেখা হচ্ছে 3 ইন্টু, সরি ইন্টু না প্লাস, ডেল কত, ডেল হচ্ছে 45, বা তুমি রেডিয়ানে লিখবা, সেটা হচ্ছে π/4। বুঝা গেছে? মনে রাখবে একটা কথা মনে রাখবা, অবশ্যই রেডিয়ানে লিখবা। কেন? কারণ ভাইয়া আমার এসআই ইউনিটে এই মানটা কিন্তু রেডিয়ানে দেয়া আছে। এখানে আপনি পাই এর মানটা দিলেন, এখানে দিয়ে আবার পাই বসালেন, দেখো তুমি 3.14 আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, ডিগ্রিতে বসাবা না, ডিগ্রিতে বসাবা না। কেন? কেন না, সামনের অংশটা কিন্তু রেডিয়ানে আছে। কিভাবে বুঝলাম যে ভাই এগুলো সবগুলো এসআই ইউনিট না, তো এসআই ইউনিট কি থাকে, রেডিয়ানে থাকে, কারণ কোণের এসআই ইউনিট কি রেডিয়ান। তো অবশ্যই যখন তুমি কোণগুলো যোগ বিয়োগ করবা, অবশ্যই তুমি রেডিয়ান করে নিবা, আর ক্যালকুলেট রেডিয়ান মোডে করে নিবা, ঠিক আছে। শুধু এটা থাকলে সমস্যা হইতো না, তা আমি π/4 কি লিখতাম, 45 ডিগ্রি কিন্তু লিখে দিতাম, কিন্তু সামনে একটা অংশ আছে না, এই জন্য রিটার্ন করে নিতে হবে, ঠিক আছে। আর দেখো আমরা 3 সেকেন্ড পর কিন্তু সরণ বের করছি, আর কি করবা, আর তুমি 3 সেকেন্ডে বেগ বের করতে পারবা, তুমি চাইলে ত্বরণে বের করতে পারবা। বোঝা গেছে? দেখাচ্ছি না, ত্বরণের সূত্র এটা, ত্বরণ এই যে এইটা বেগের অন্তরীকরণ ত্বরণ। আচ্ছা এইবার আরেকটা ধরন মনে রাখবা, তোমাকে কি করবে, তোমাকে একটা সমীকরণ দিয়ে বলবে বেগ টেক বের করো, হ্যান ত্যান সবকিছু বের করো। ধরো তোমাকে সরণ দিয়ে বললো, সরণ মানে এরকম যে 5 cos দিও, ঠিক আছে, cos 7t দিও, ঠিক আছে। তোমাকে এইটা দিয়ে বললো যে বিস্তার কত, ওমেগা কত, ওমেগা মানে কি পর্যায়কাল, কম্পাঙ্ক কত, তোমাকে বললো যে ডেল কত বের করতে বললো, ঠিক আছে। তাহলে তোমাকে বললো যে ভাইয়া তুমি টি সমান 10 সেকেন্ড পর কি বের করো, সরণ বেগ ত্বরণ। মনোযোগ মনোযোগ, দেখো তোমার এ বের করতে বলছে না, বলতো এ কত, এ হচ্ছে 5, বুঝা গেছে, এ হচ্ছে 5, cos ওমেগা টি প্লাস ডেল, তো ডেল কত বলো তো, ডেল হয়ে গেল 0, বুঝা গেছে, কোনো কিছু যোগ ছিল না, আমি জিরো যোগ করে দিলাম, ঠিক আছে। আর ওমেগার শকটা, টি এর শকটা কি ওমেগা হয় না, তো ওমেগা কত বলো তো, ওমেগা হচ্ছে 7, ওমেগা পারলে টিও বের করতে পারবা, তুমি এফও বের করতে পারবা, তা বের করলাম, বুঝা গেছে, ওখান থেকে তুমি বের করে নিও।
আচ্ছা ডেল তো 0 হয়ে গেল। 10 সেকেন্ড পর কি সরণ বেগ ত্বরণ, তো 10 সেকেন্ড পর সরণ কত হবে 10 বসাও, তাহলে 5 cos 7 ইনটু কত 10, তাহলে কত হচ্ছে 5 cos 70, এটা কিন্তু রেডি না দেয়া আছে, ক্যালকুলেটর চাপবা চলে আসবে, ঠিক আছে, 20 বাই x চলে আসলো। এবার তাহলে বলো 10 সেকেন্ড পর বেগ কত হবে, আগে এটা অন্তরীকরণ করো, তাহলে বেগ মানে কি সরণের অন্তরীকরণ, দেখলি বেগ লিখলাম, তো কি আসবে দেখো 5 cos, cos করলে কি হয় মাইনাস সাইন, তাহলে দেখো 5 থাকলো ব্র্যাকেট দেখো মাইনাস সাইন যা আছে দেখো 70, কিন্তু কি বলছি দিয়ে শকটা গুণ করতে হয় ইনটু 7, বুঝা গেছে। এখন এখানে টাইম মানটা কত বসাবো, টাইম মানটা তুমি 10 বসাই দিবা, ভালো করলে কি ভদ্রের মতো করে, তাহলে বেগ সমান কি হচ্ছে মাইনাস 5 সাথে কত 35 সাইন 70, ও ত্বরণ কত হবে, সাইন করলে কি হয় cos হয়, 70 তুই বসাই দিও পরে, আমি জাস্ট বেগের মানটা বের করলাম, তুই পরে টি এর মানটা 10 বসে 10 সেকেন্ড বেগ চলে আসবে। আচ্ছা ত্বরণ কত, তখন দেখো মাইনাস 35 ধ্রুবক আসলো, সাইন করলে কি হয় cos হয়, দেখো cos 70, কিন্তু টাইমের সহটা কি করতে হয় গুণ, তাহলে ইনটু 7, কি থাকলো মাইনাস 35 ইনটু 7 ইনটু কি থাকলো cos 70, টি এর মানটা 10 বসে 10 সেকেন্ড পরে ত্বরণটা চলে আসবে, বুঝা গেছে। আচ্ছা তো আমরা সমীকরণের পার্টটা কিন্তু শেষ করলাম, মনে রাখবা পর্যাবৃত্ত গতি আমরা কি শেষ করছি সমীকরণ, ঠিক আছে, সমীকরণ, সমীকরণ কয়টা হয় বলতো দুইটা, একটা হয় এক্স এর মাধ্যমে সবগুলো, একটা হয় টাইমের মাধ্যমে, টাইম তো বের করলাম। আর মনে রাখবা টাইমের মাধ্যমে তোমার গতিশক্তি বা বিয়াশক্তি কিন্তু খুব বেশি লাগে না, তাও তোমাকে আমি একটু হিন্টস দিয়ে দিই পরীক্ষা আসলে তুমি পাইতে পারো। অনেক সময় তুমি দেখবা যে ইকে ইপি বের করার সময় কে এর মানটা দেয়নি, মনে রাখবা ধরো ইকে কত বলো তো, ইকে হচ্ছে হাফ কে, যেটা আমরা একটু আগে দেখলাম হাফ কে, এটা কি এ স্কয়ার মাইনাস এক্স এক্স স্কয়ার, আর ইবি কি দেখলাম বলো এটা হচ্ছে হাফ কে এক্স এক্স স্কয়ার। তো মনে রাখবা কে কিন্তু আমার সময় দিবে না, তুমি মনে রাখবা যে ওমেগা এক্স সময় কি লেখা যায় কে ভাগ এম, ঠিক আছে, তখন দেখবা যে তোমাকে ওমেগা দিবে এম দিবে এগুলা দিবে, বুঝতে পারছো, তো এই সম্পর্কে এখানে তুমি মনে রাখবা ওমেগা আমার সময় কে নাও দিতে পারে। তো আজকে এখানে শেষ করে দিই, দেখি আমরা পরের টপিকটা পরে মোট কারণে শেষ করে দিব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা বাদ বাকি অংশ পড়বো, সেটা হচ্ছে পর্যায় কালের সূত্রগুলো। দেখো লাস্ট ক্যাটাগরি পর্যায় কালের সূত্র, পর্যায় কাল নির্ণয়, কাল নির্ণয়, এই ঠান্ডা কিন্তু হাত চলে না, গরম কি হয়ে জ্বালা, এই যে এটা হাতগুলো গরম করে দেয়, অনেক সময় ঘামও যায়। আচ্ছা এখন দেখো পর্যায়কাল, এখানে বেশ কিছু কেসে তোমাকে বের করতে বলবে, কেস লিখে দিই, তারপর যেখান থেকে প্রশ্ন আসে একটু ডেপথ আলোচনা করবো, ঠিক আছে। আর এইটা একটা স্প্রিং দেওয়া আছে, একটা স্প্রিং, স্প্রিং এর মনে করো একটা এম ভরে বস্তু ঝুলানো আছে, স্প্রিং ধরে করছে কে, তো এর পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান রুট ওভার, সরি না এখানে পড়ছো টি সমান বলতে কি 2 পাই রুট ওভার অফ এম ভাগ কে, এম ভাগ কে, কে ভাগ এম, কে বাড়লে পর্যায়কাল কমবে, ঠিক আছে, এম ভাগ কে, ঠিক আছে। কেমন করে বুঝলাম দেখো, ভর যদি বাড়ে না তো এটা স্লো হয়ে যায়, ভর বেশি হলে কি বলতো স্লো হয়ে যাবে, স্লো হয়ে যাবে, আর স্লো মানে কি দেখো ভর বাড়লে পর্যায়কাল বাড়বে, তো পর্যায়কাল বাড়া মানে কি স্লো, আর কি খেয়াল করছো, আচ্ছা তাহলে পর্যায়কাল বাড়া মানে কি স্লো হয়ে যাওয়া, ঠিক আছে, স্লো বলতে গতি স্লো না, গতি স্লো হয়ে গেছে, মানে সময় বেশি লাগবে এখন, ঠিক আছে। আর কে এর মান যদি বাড়ে, কে মানে কি, কে মানে হচ্ছে স্প্রিং কত শক্ত বাক্ত সেটা বোঝা যাবে, কে এর মান বেশি মানে স্প্রিং টাইট বেশি, কে এর মান বাড়লে পর্যায়কাল কি হবে কমবে, কমবে, পর্যায়কাল কমবে মানে খুবই ফাস্ট হবে, ফাস্ট, তো খুবই টাইট স্প্রিং দিলে কি হবে খুবই ফাস্ট হবে না, ঢিলা স্প্রিং দিলে কি হবে একটু স্লো হবে, বুঝতে পারতেছো। আচ্ছা এখানে স্প্রিং এর সমবায় বলে একটা কথা আছে, ওটা পরে দিই, স্প্রিং এর সমবায়, ঠিক আছে, সমবায়, সমবায় কয় প্রকার হয় শ্রেণী আর সমান্তর, আচ্ছা তো মনে করো একটা সমবায় হচ্ছে শ্রেণী, শ্রেণী রোদের মতো, হ্যাঁ ধরো এইখানে একটা স্প্রিং লাগা আছে, মনে করো এই একটা স্প্রিং পাশে আর একটা স্প্রিং লাগা আছে, ঠিক আছে, এ ধ্রুবক মনে করো K1, এ ধ্রুবক মনে করো K2, রেখা দিয়ে রাখলো, এখানে হচ্ছে এম ভরের বস্তু আছে, হ্যাঁ
এখন তোমার তো একটাই কে লাগবে, এই কে কোন কে? তুল্য কে। তুল্য কে কি হবে মনে রাখবা, স্প্রিং এর সমবায়ের সূত্র হচ্ছে রোধের উল্টা। যেমন ধারকের আমরা পড়ছিলাম না, ধারকের সূত্র কি ছিল? রোধের উল্টা। ঠিক একই ভাবে স্প্রিং এর সূত্র হচ্ছে রোধের উল্টা। তো মনে রাখবা এখানে কি শ্রেণীতে আছে না যে পরপর লাগানো আছে, পাশাপাশি সাজানো আছে, তাহলে শ্রেণীতে মনে রাখবা ওখানে যোগ করতে এখানে কি 1/a হবে। তো ধরলাম যে এর তুল্য কে, ঠিক আছে, হ্যাঁ ধরলাম যে ধরো এটা দুটো মিলে তুমি একটা তুল্য স্প্রিং নিয়ে আসলা, যার স্প্রিং ধ্রুবক মনে করো কে, ঠিক আছে, ভর মনে করো এমটাই ছিল, তাহলে এখানে 1/কে সমান লেখা যাবে 1/k1 প্লাস 1/k2। আর তুমি সিম্পলি যখন কে বের করবা কি করো, ইনভার্স করে দিবা 1/k1 প্লাস 1/k2 হোল ইনভার্স 1, যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা সমান্তরাল হলে কেমন হবে মনে করো এরকম আছে, হ্যাঁ ধরো একটা স্প্রিং এখানে আছে, একটা স্প্রিং এখানে আছে, এটা মনে করো এম, এইটা মনে করো k1, এটা হচ্ছে k2, ঠিক আছে। এইটা মিলে তুমি তুল্য একটা স্প্রিং পাইলা, এই স্প্রিংটা মনে করো এখানে, দুইটা স্প্রিং সহ তুমি তুল্য একটা, এটা সমতুল্য একটা স্প্রিং নিয়ে আসলা, যার স্প্রিং ধ্রুবক মনে করো কে, ভর আমার এমটাই ছিল, তাহলে এখানে সিম্পলি কে সমান কি হবে যোগ করে দিবা, এটা হচ্ছে k1 প্লাস k2, বুঝা গেছে। তাহলে স্প্রিং এর সমবায়ের সূত্র হচ্ছে রোধের উল্টা, শ্রেণী হইলে 1/a সূত্র, আর সমান্তরাল হইলে সিম্পলি যোগ করে দিবা। আচ্ছা এখন একটা কথা মনে রাখবো, অনেক মাঠে তোমাকে দেখে শ্রেণী সমান্তরাল মনে হবে না, ঠিক আছে। যেমন এইটা কেস দেখো, ডায়রা বেগা না, এইটা কেস প্রায় বোর্ডেও আসে, অ্যাডমিশনেও আসে। বলতো ধরো এখানে তোমরা k1 দিয়েছে, এটা মনে করো k2, ঠিক আছে, এখানে লাগা আছে, তো এইটা শ্রেণী নাকি সমান্তরাল আছে বলো তো? সমান্তরাল আছে। খেয়াল করে দেখো সমান্তরালের বেলায় মনে রাখবো যে এই যদি তুমি এক্স পরিমাণ সরাই, দুইটা স্প্রিং একই পরিমাণে কি হবে, সরবে। কিন্তু এইখানে মনে রাখো আমি বস্তুটাকে সরাই, যেটা স্প্রিং ঢিলা থাকবে বেশি খুলবে, টাইট স্প্রিং কম খুলবে। কিন্তু এখানে কি হবে দেখো, দুইটা স্প্রিং ধরো একটা ঢিলা একটা টাইট, দুইটা কিন্তু একই পরিমাণ খুলতেছে, এটা একটা প্রথম হিন্টস। দ্বিতীয় হিন্টস হচ্ছে সমান্তরালে মনে রাখবা দুইটা স্প্রিংই বস্তুতে যুক্ত থাকবে, এটা খেয়াল রাখবা। এটাও একটা হিন্ট হতে পারে যে দুইটা স্প্রিংই বস্তুর সাথে যুক্ত থাকবে। এখন যে কোনো দুইটা তুমি একটা কনসেপ্ট মিলাই নাও। প্রথম কনসেপ্ট দেখো, তুমি যদি এইটাকে সামান্য পরিমাণ সরাও, এইটা যতটুকু খুলবে ততটুকু সংকোচন হবে, তো সরণ কি সমান হচ্ছে। অথবা কানেকশন দেখে নাও যে ভাই সমান্তরালে কি হয়, দুইটা স্প্রিং কি থাকে বস্তুর সাথে যুক্ত থাকে, এখন কি আছে দুইটা স্প্রিং বস্তুর সাথে যুক্ত আছে, বুঝা গেছে। যদি আমার দুইটা স্প্রিং এ বস্তুর সাথে যুক্ত থাকে তো কি হবে, সমান্তরাল হবে। সমান্তরালের তুল্য কে মনে করো সিম্পলি কি, সমান্তরাল করলে কি সমান হবে k1 প্লাস k2, বুঝা গেছে। অত এইটা কি হবে মনে করো এইটা তুমি করলা, যদিও বোর্ডে এত ক্রিটিক্যাল দেয় না, তার একটা এটা বড় নাকি ধরলাম এটা হচ্ছে মনে করো k1, এটা বললাম k2, এটা বললাম k3, এবার তিনটা কেমন করে আছে, k2 আর k3 হচ্ছে আপনার সমান্তরালে আছে, আর হচ্ছে k1 হচ্ছে ইয়েতে আছে, তিনটাই সমান্তরালে আছে, কারণ দেখো তিনটাই বস্তুর সাথে যুক্ত আছে, এটাকে দেখে সঙ্গে বললাম। দেখো দুইটা স্প্রিং বস্তুর সাথে যুক্ত ছিল না, দুইটা কেমন করে আছে, সমান্তরালে আছে, k1 k2 হচ্ছে সমান্তরালে আছে, k1 k2 সমান্তরালে, তারপর এই দুটো কিসে আসে, ওইটা তো সমান্তরালেই তো হইলো, আমরা তিনটা কি আছে, সমান্তরালেই আছে। তুমি দেখবা যে স্প্রিং গুলা বস্তুর সাথে সরাসরি যুক্ত আছে কিনা, যতগুলো স্প্রিং বস্তুর সাথে সরাসরি যুক্ত আছে সবই কেমন করে আছে, সমান্তরাল আছে, তাহলে এখানে তিনটা কেমন করে আছে, সমান্তরাল আছে। আচ্ছা তখন আরেকটা এখানে তুল্য কে কত হবে, তুল্য কে সিম্পলি হবে k1 প্লাস k2 প্লাস k3, এইটা লাস্ট, এটা বলো দেখি। না তুল্য কে এবার পর্যায়কাল বের করতে বলবে, তো কোনো পর্যায়কাল বের করে তুল্য কে লাগবে, এখানে আমি একটা সহজই দিবি গ বা ঘয় দিতে পারে, কোন কোন বোর্ডে আসছে। দেখো এইটা কেমন কাছে, এটা বলো, এইটা দেখো বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে k1 দিলাম, k2 এবং k3, তিনটা স্প্রিং দিয়ে আসছে, বলো সময়টা কেমন। দেখো তাহলে এই দুটো কেমন করে আসছে, শ্রেণী, আর এইটার সাথে এইটা কেমন করে আসছে, সমান্তরাল, বোঝা গেছে। আচ্ছা এটা থেকে তোমার পর্যায়কাল বের করতে বলবে, অথবা মাঝে মাঝে কম্পাঙ্ক বের করতে বলবে। তো কম্পাঙ্ক সমান কি জানি বলো তো, 1/পর্যায়কাল, বোঝা গেছে।
অথবা ওমেগা দিতে পারে। ওমেগা সমান কত বল, এটা হচ্ছে 2 পাই ইন্টু কম্পাউন্ড এফ বা 1/q লিখতে পারো। বোঝা গেছে? শেষ। স্প্রিং এর কাহিনী শেষ। এটা এই k1 k2 কি করবে, শ্রেণী, আর এর সাথে এটা হচ্ছে সমান্তরাল করবে। হ্যাঁ, স্প্রিং এর পর্যায়কালের সূত্র। আচ্ছা, এখন তোমাকে আরেকটা এখানে নতুন টপিক যেটা আগে বোর্ডে আসছে না, এখন আসে, ওটা জাস্ট তোমাকে সূত্র আমি লিখে দিচ্ছি। তারপর আমরা সরল দোলক নিয়ে আলোচনা করবো। পরীক্ষার সরল দোলকের অংশটা কিন্তু বেশি থাকে। আচ্ছা, এটা হচ্ছে দেখো নতুন কনসেপ্ট, যে পৃথিবীর মাঝখানে তুমি একটা টানেল তৈরি করো, ঠিক আছে, আর এটা মাঝখানে তুমি সাইডে তৈরি করলে কিন্তু একই ঘটনায় ঘটবে, ঠিক আছে। তো যদি একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দাও, তাহলে বস্তুটার পর্যায়কাল, বস্তুটা কি হবে, বস্তুটা প্রথমে দেখো যে কারণে পড়া শুরু হবে, এখানে জি এর মান কত, 0, কিন্তু এখানে একটা বেগ আছে না একটা, হ্যাঁ, ওই বেগের কারণে সে আবার কি হবে, সে আবার এইখান পর্যন্ত চলে আসবে, কিন্তু পৃথিবী কোন দিকে আকর্ষণ করবে, ভিতরের দিকে। তো এখানে আসে বেগ কত যাবে, বেগটা 0 হয়ে যাবে। আকর্ষণ তো এখনো আছে, তো আকর্ষণের কারণে আবার সে পৃথিবীর কেন্দ্রের দিকে পড়া শুরু হবে। একটা কথা মনে রাখবা, এইটা কিন্তু নিচে এইটা না, এটা কিন্তু উপরে এইটা না। কারণ দেখো মানুষ যদি এখানে থাকে, মানুষের কাছে নিচে কোনটা, এটা না, আর এখানকার মানুষের কাছে নিচে কোনটা, এইটা। মানে পৃথিবীর কেন্দ্র কিন্তু সবার কাছে নিচে, এটা মনে রাখবা। উপর থেকে যখন জি এর মানটা যখন 0 হয়ে যাচ্ছে তখন বস্তুটা থামে গেল না কেন? হ্যাঁ, কারণ এর কাছে একটা বেগ আছে না, বোঝা গেছে? ধরো এর কাছে বেগ বাড়তে 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 একটা অনেক বেশি বেগ, ধরো 200 মিটার পার সেকেন্ড বেগ চলে আসছে, একটা উদাহরণ দিলাম। এখন এখানে জি এর মান 0 মানে কি, ত্বরণ 0। তো জি এর মান 0 মানে হচ্ছে বেগ বাড়বে না, কিন্তু বেগ তো আছে একটা, বুঝছো না, বেগ বাড়বে না। তো এই বেগ তো আছে, ওই বেগে কারণে সে আবার এদিকে যাওয়া শুরু করবে। কিন্তু যখন সে এই দিকে এটা ক্রস করে এই দিকে পৌঁছাবে, আবার কি হবে, পৃথিবী আকর্ষণ করবে কেন্দ্রের দিকে। তো এই বেগটা এখন কমা শুরু হবে, কমতে 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 এখানে 0 হয়ে যাবে, ঠিক পর্যায়ভিত্তিক গতির মতো, বা সরি, সরল স্পন্দন গতির মতো। হ্যাঁ, যখন এখানে আসে বেগটা 0 হয়ে গেল, পৃথিবীতে আকর্ষণ করতেই আছে, তখন আবার নিচের দিকে পড়া শুরু হবে। এমন সেটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে না। যেমন করে এটা হইতো, যেমন করে যে স্প্রিং নিলা তুমি, টানলা, ঠিক আছে, টানলা না, এখানে এমন হইলো, ঠিক আছে। তো এখানে দেখো কি, প্রথমে ধরো বস্তু এখানে বেগ বাড়তে 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 কি 0 হয়, সরি কমতে কমতে 0 হবে, কি বাড়তে 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 মাঝখানে সর্বোচ্চ, আর কমতে কমতে 0। তো দুইখানে বেগ কি 0, মাঝখানে কি সর্বোচ্চ, একই ঘটনা এখানে ঘটে, ঠিক আছে। তাহলে এই বস্তুর পর্যায়কালের সূত্র হচ্ছে, মনে রাখবা এখান থেকে ফেললেও ওই সেম সূত্র তুমি ইউজ করতে পারবে, বস্তু পড়বে আবার উপরের দিকে উঠবে। তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে 2 পাই √ অফ, ঠিক আছে, r ভাগ জি। √ অফ সূত্র হচ্ছে তাহলে r ভাগ জি। সো 2 পাই √ অফ আর এর মান বসাবা 6.4 ইনটু 10 টু দি পাওয়ারে 6, 9.8। হ্যাঁ, 60 দিয়ে ভাগ দিলে তাহলে মিনিটে চলে আসলো 84। আমার মোটামুটি এটা অ্যান্সারটা মনে ছিল 84 মিনিট, ঠিক আছে। আমি এটা করে মনে রাখছিলাম, তুমি যদি বাংলাদেশ থেকে একটা বস্তুকে ছেড়ে দাও, তা বাংলাদেশের ঠিক অপোজিটে আমেরিকা আছে না, তাই এটা আমেরিকা যায় আবার ফিরে আসতে জাস্ট তোমার 84 মিনিট সময় লাগে, মানে 1 ঘন্টা 20 মিনিট বলতে পারো, এমন সময়, বা 24 মিনিট, ঠিক আছে। তো আমেরিকা যাওয়ার খুবই ইজি একটা রাস্তা বাংলাদেশে আছে। তুমি খামাখা একদিন ফ্লাইটে কি হয়ে যাচ্ছে, তুমি একটা টানেল ঘুরো, আমেরিকা পড়বে, জাস্ট সেখান থেকে তুমি কি করো, নিক্ষেপ করে দাও, লাভ দাও, তো তুমি কি 84 মিনিটে আমেরিকা যা আবার চলে আসবা, যা চলে আসবা। আচ্ছা, একটা কথা আমি তোমাকে বলি, যদি পরীক্ষায় একটা প্রশ্ন করে যে পর্যায়কাল কত, তো অ্যান্সারটা হচ্ছে এইটা। আর যদি বলে যে এই বস্তুকে এইখান থেকে এইখানে যাইতে কতটুকু সময় লাগবে, তাহলে 2 দিয়ে ভাগ করে নিবা। পর্যায়কাল মানে কি, যাওয়া আসা। যদি বলে যে বস্তুকে টানেল পার করতে কত সময় লাগবে, তাহলে কি করবা, আমার পর্যায়কাল লাগবে না, তখন সময়টা হচ্ছে আমার যে পর্যায়কাল আছে 2 দিয়ে ভাগ করে দিব, মনে রাখবা। যদি প্রশ্ন করে, হ্যাঁ, যদি বলে যে বস্তুকে পড়তে কত সময় লাগবে, বা বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে কতটুকু সময় লাগবে, তো 84 মিনিটকে 2 দিয়ে ভাগ করে নিবা, কত, 42 মিনিট মোটামুটি, ঠিক আছে। বোঝা গেছে? পর্যায়কাল মানে কি, এখান থেকে যাওয়া আবার ফিরে আসা, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো এরা সূত্র আগেই মনে রাখবা। এর প্রতিপাদন একটু কঠিন আছে, মনসার ক্লাসে দেখাবো না। আচ্ছা, এবার আসলে সরল দোলক। ভিডিও কতক্ষণ দেখো তো, এখন দেখো সরল দোলক, ঠিক আছে, মেইন কনসেপ্ট এটাই, লাস্ট কনসেপ্ট সরল দোলক। আগে যে ওদিকে যে আছে আধা ঘন্টা ক্লাস আছে, ধরো এইটা বস্তু সরল দোলক, ঠিক আছে,
একটা বস্তু সরল দোলক তুমি চিনো কিভাবে হয়, একটা সুতা একটা বস্তুকে তুমি বেঁধে ছেড়ে দিলে, এটা কি হবে, এই পথে চলতে থাকবে। তারপরে আবার সমাধান হ্যাঁ, এখন এর পর্যায়কাল তোমাকে বের করতে বলবো, পর্যায়কাল। তবে পর্যায়কালের জন্য শর্ত মনে রাখবা, এই শর্ত এই অ্যাঙ্গেল থিটা হইলে থিটাকে লেস দেন তোমার কি ধরো 4 ডিগ্রি কম বা সমান হইতে হয়, ঠিক আছে। বেশি তুমি এখানে ইয়ে দিতে পারবা না, কম তোমাকে অ্যাঙ্গেলে মানে কয়টা ধরো এতবার অ্যাঙ্গেল নিয়ে যাবে না, কম অ্যাঙ্গেলই নিয়ে ছাড়তে হবে, ঠিক আছে। তাহলে এর পর্যায়কালের সূত্র হচ্ছে পি সমান 2 পাই রুট ওভার অফ এল ভাগ জি। আমি কেমন করে মনে রাখতে জি সবসময় নিচে হবে, ওখানে কি ছিল আর ভাগ জি, এখানে কি তাহলে এল ভাগ জি হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সেম টপিক, হ্যাঁ সবগুলো পর্যায়কালের সূত্র। হ্যাঁ আর আজকের টপিকটা কিন্তু পর্যায়কালেরই সূত্র। প্রথমে স্প্রিং দেখলাম, পরে পৃথিবীর টানেল দেখলাম, এখন কি সরল দোলক, ঠিক আছে। আচ্ছা খেয়াল করে দেখো, যদি আমার জি ধ্রুবক থাকে তাহলে টি সমানুপাতিক হচ্ছে রুট ওভার অফ এল, তার মানে দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল কি হবে, বাড়বে। পর্যায়কাল বাড়া মানে কি স্লো হয়ে যাবে, হ্যাঁ বর্গমূলের সমানুপাতিক, মানে বাড়বেই তো, বর্গমূল আকারে বাড়বে। মানে এইটা 4 বাড়লে এটা 2 বাড়বে। কেন বাড়ে না, ধরো তুমি এল 4 বাড়াও, হ্যাঁ তাহলে তো আপনার কমে যাচ্ছে। আমি তোমাকে বলি, ধরো আমি তোমাকে বললাম যে আমি পকেটে আমার টাকা 4 হইছে না, তো তোমার টাকা আমার রুট হবে, তো তোমার টাকা কত গুণ হবে, ধরো রুট কত 2 হবে, আর টাকা বাড়ে নাই, 4 টাকা ছিল না, ধরো আমার টাকা 4 গুণ হইলো, তোমার 2 গুণ হইলো, তোমারও বাড়লো আমারও বাড়লো, বাট আমার যেভাবে করে বাড়ছে তোমার কম হারে বাড়তেছে, তোমার বর্গমূল হারে বাড়তে কিন্তু বাড়ছে তো। ধরো তুমি 1 টাকা নিয়ে আসলে, দুজনে 1 টাকা করে মার্কেটে নিয়ে আসলাম, ঠিক আছে, ব্যবসা করার জন্য, আমার 4 গুণ হইলো, আর তোমার ব্যবসা কেমন যে আমার রুট গুণ হয়, তো তোমার রুট 4 মানে কি দ্বিগুণ হয়ে গেল, মানে তোমার দেখো আমার বাড়লে তোমারও বাড়তেছে, বাট তোমার কম বাড়তেছে। ঠিক একই ভাবে দৈর্ঘ্য 4 গুণ হইলে পর্যায়কাল কয় গুণ হবে, দ্বিগুণ হবে, মানে বাড়বে কম হারে বাড়বে, এটাকে বলছে বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। আমার যদি 16 গুণ টাকা হয়, তোমার কি 4 গুণ টাকা হবে, তো তোমারও বাড়তেছে, তার মানে আমার টাকা বাড়লে তোমার টাকাও বাড়ে, কিন্তু কম হারে বাড়ে, এটাকে বলা হচ্ছে বর্গমূল হারে বাড়তেছে, ঠিক আছে। এখান থেকে এগুলা এমসিকিউ আসে, এগুলা কিন্তু খাতা কলম ছাড়াও করে দেওয়া যায়, তো এগুলা তো বোর্ডে করাবো না, এখানে বললাম, ঠিক আছে। যখন এমনি পড়তে আসো তখন এগুলো করাই দিব। যদি এল ধ্রুবক থাকে তাহলে টি সমানুপাতিক রুট ওভার অফ 1 ভাগ রুট জি, নিচে থাকা মানে কমা, ঠিক আছে। তাহলে মনে রাখবা পর্যায়কালটা হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, মানে দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল বাড়বে, কেমন করে বাড়বে, বর্গমূল হারে বাড়বে, কম হারে বাড়বে, কিন্তু বাড়বে। তো খেয়াল করে দেখো দৈর্ঘ্য বন্ধ কি এবার ঢিলা পড়ে যাবে হালকা, আর দৈর্ঘ্য কমলে কি ফাস্ট, খুবই ফাস্ট, ঠিক আছে। জি জি বাড়লে আকর্ষণ বল বাড়া যাবে না, তো আকর্ষণ বল বাড়লে পর্যায়কাল কি হবে, কমে যাবে, তখন কি খুবই ফাস্ট হবে। আর জি কমায় দাও তখন কি আবার স্লো স্লো, ধরো চাঁদে জি এর মান কম না, চাঁদে কি হবে, এটা স্লো স্লো দুলবে, বুঝা গেছে। আচ্ছা মনে রাখবা এখানেই তোমার আছে পৃথিবীর উচ্চতা এইচ। ঘর্ষণ বল আমি পৃথিবীতে ইগনোর করতেছি, তাদের তো ইগনোর করবে, ঠিক আছে। আচ্ছা এখন এই সূত্রের ব্যবহার করে আমাকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে বলবে, ঠিক আছে। পাহাড়ের উচ্চতা তোমাকে বলবে যে একটা সেকেন্ড দোলক ছিল, ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, তুমি এটাকে কোনো একটা পাহাড়ে নিয়ে চলে গেছো, এখানে এত সময় হারায়, তাহলে পাহাড়ের উচ্চতা বের করো। এখন এখানে কিছু নতুন শব্দ চলে আসলো, কি শব্দ চলে আসলো, সেকেন্ড দোলক, যেটা তুমি বুঝো না, সেকেন্ড দোলক, ঠিক আছে, সেকেন্ড দোলক। আর একটা বুঝলাম যে সময় হারানো, সময় কি বললাম হারানো, অথবা দুইটা কেস, সময় লাভ করা, সময় লাভ করা। তো মনে রাখবা সময় কখনো লাভ করা, এই দুটো সময়টা হারাবি, ঠিক আছে। প্রশ্ন কি বলবো যে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠের সঠিক সময় দিল, সঠিক সময় দিল মানে কি, সেকেন্ড দোলকের পর্যায়কাল মনে রাখবা, মানে যাইতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড। তাহলে বলো তো সেকেন্ড দোলক যেটা বললাম, যেই দোলকের যাইতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড, সেটাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলক মানে যেই দোলকের পর্যায়কাল কত সেকেন্ড বলো তো, 2 সেকেন্ড হচ্ছে যাইতে আসতে। তাহলে সেকেন্ড দোলক কি বলে দিবা, যেই দোলকের বা যেই সরল দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে সেকেন্ড দোলক, ঠিক আছে। তো সেকেন্ড দোলক সঠিক সময় দেয় মানে কি, তার পর্যায়কাল কত হবে, 2 সেকেন্ড হবে, ঠিক আছে। আচ্ছা একটা কথা মনে রাখবা, সময় হারানো
সময় হারানো মানে স্লো হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? স্লো হয়ে যাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে স্লো, স্লো হয়ে যাওয়া, ঠিক আছে? আর সময় লাভ করা মানে কি? ফাস্ট হয়ে যাওয়া। ইংরেজি লিখে দিলাম, দুইটা অথবা লিখেছেন মানে তো অপোজিট। ঠিক আছে? হ্যাঁ, অপোজিট তো ভার্সেস দিয়ে লিখে দিই নাকি? না ওটা বলছি না আপনি। ভার্সেস, ঠিক আছে? নতুন আছে ভার্সেস, বুঝে না? তাহলে দুইটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? অপোজিট। তো সময় হারানো মানে কি? দোলকটা স্লো হয়ে যাওয়া, আর সময় লাভ করা মানে কি? ফাস্ট হয়ে যাওয়া। দেখো, যদি সরল সরল দোলকটা স্লো হয় তাহলে কি হবে? পর্যায়কাল কি 2 সেকেন্ড হবে? না, 2 সেকেন্ডের চারও বেশি হয়ে যাবে। আর ফাস্ট হওয়া মানে কি? পর্যায়কাল 2 সেকেন্ডের কম হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবা, তোমার এমন করে প্রশ্ন করবে যে একটা সেকেন্ড দোলক আমার ভূপৃষ্ঠে সঠিক সময় দিত, আমি পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছি, ফলে আমার সময় হারাইছে। সময় কি হয়েছে? হারাইছে। তো সময় হারানো মানে কি হওয়া? স্লো হয়ে যাওয়া। ফলে পর্যায়কালটা 2 সেকেন্ডে কি পাবা? বেশি পাবা, ঠিক আছে? এইটা দিয়ে তোমাকে বলবে যে পাহাড়ের উচ্চতা এইচ বের করো। পাহাড়ের উচ্চতা কি বের করো? এইচ বের করো, ঠিক আছে? আসলে এই মেথড কনসেপ্টটা বুঝে নেই। প্রথমে আগে পর্যায়কালটা তো সেকেন্ড হবে ছিল না, নতুন পর্যায়কালটা বের করতে হবে নাকি? আচ্ছা, কিছু কনসেপ্ট নতুন পর্যায়কাল। ধরো এখানে সঠিক সময় দিত না, এখানকার পর্যায়কাল বলতে কত হবে? এখানকার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। আর ধরলাম সেকেন্ড দোলকের এখানে পর্যায়কালটা মনে করে টি প্রাইম হয়ে গেল। টি প্রাইম কত হবে? টি প্রাইম বের করার সূত্র মনে রাখবা। টি প্রাইম সমান লেখা যাবে 2 ইন্টু 86,400। এটা কেন একটু পরে বললাম। নিচে লিখবা 86,400 প্লাস মাইনাস এক্স। এক্স এর মান কত? ওটাই বলতেছি। এখন মনে রাখবা, যদি বলো যে একদিনে এত সময় হারায়, তো একদিনের মানটা এখানে বসাবো। সময় হ্যাঁ, দেখো এটা একদিনে কত সেকেন্ড হয়? 86,400। সাধারণত ম্যাথে দিনের কথাই বলবে যে একদিনে এত সময় হারায়, তো এখানে একদিনের সেকেন্ডটা বসাবো। যদি বলে 1 ঘন্টায়, 60 তাহলে 3600 বসাবা। হ্যাঁ, আর যদি বল যে 2 দিনে বা 3 ঘন্টায়, তো সেখান থেকে না, সেখান থেকে তুমি 1 দিনের বা 1 ঘন্টা বের করে নিবা। বের করে বের করে এখানে মানটা বসাই দিবা। মানে আমি তাকে বলি পরে, তাহলে তো ঠিক আছে? ধরো তোমাকে যদি দিনের কথা বলে, এখানে 86,400 বসাবা, আর ঘন্টার কথা বললে 3600 বসাবা। এক্স এর মান কি? এক্স মানে তোমাকে বলবে যে একদিনে, তোমাকে এমন করে একটা কথা বলবে যে দিনে দিনে তোমার 60 সেকেন্ড সময় হারায়, সময় হারায়। তাহলে এক্স এর মান কি নিবা? 60 সেকেন্ড। সময় হারায় না, হারায় বললে বিয়োগ। সময় হারায় বললে কি ইউজ করবা? বিয়োগ ইউজ করবা। আর সময় লাভ করলে কি ইউজ করবা? প্লাস ইউজ করবা। বুঝা গেছে? তো তোমার মাথায় দিলে সময় হারাটাই বলবে, তো বিয়োগ আমরা ইউজ করবো। আচ্ছা, যদি বলে দিনে এত সেকেন্ড সময় হারায়, দিনে না, এখানে কত লিখবো? 86,400 সেকেন্ড। 60 সেকেন্ড সময় হারায়, তো এক্স মানে কি? কতটুকু সময় হারায় বা লাভ করে, ওটা হচ্ছে এখানে বসাই দিব। যদি বলে 1 ঘন্টায়, তো এখানে জাস্ট এই জিনিস চেঞ্জ করবো। ঘন্টা মানে কি? 3600 সেকেন্ড ইউজ করবো, ঠিক আছে? আর এত সেকেন্ড সময় হারায়, ওটা হচ্ছে এক্স এর জায়গায় বলে দিব। যদি কখনো বলে যে 2 দিনে এত সেকেন্ড সময় হারায়, বলতো এক্স এর মান কত? এক্স এর মান কত বলো তো? 30। সেটা খেয়াল রাখবে, ঠিক আছে? তুমি সবসময় এখানে কি বসাবা? যে একদিনে কতটুকু সময় হারায়। বুঝা গেছে? এই তো বুঝা গেছে। যদি বলে 2 দিনে 60 সেকেন্ড সময় হারায়, তাহলে একদিনে কত? 30 সেকেন্ড সময় হারায়। আমরা তো এইচ বের করতে হবে বলছ না, আপনি পর্যায়কাল বের করতে এখন তোমাকে একটা আমি প্রশ্ন লিখে দিচ্ছি, এই প্রশ্ন সমাধান করে আমি সব কনসেপ্ট বুঝে দিব, ঠিক আছে? ক্যালকুলেটর নিয়ে আসছো? ভালো। তোমাকে বলা হইলো প্রশ্ন, দেখো, ঠিক আছে? একটি সেকেন্ড হলো। আচ্ছা, এত বড় প্রশ্ন আমাকে হিন্টস লিখে দিই। তোমাকে বলো যে একটি সেকেন্ড হলো ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়, তুমি পাহাড়ের উপরে নিয়ে গেলে সেটা দিনে 120 সেকেন্ড সময় হারায়। তাহলে প্রথম ইনফরমেশন কি দিছে বলতো? দিনে যে কতটুকু সময় হারায়? 120 সেকেন্ড সময় হারায় নাকি লাভ করে? হারায়, ঠিক আছে? হারায়। বুঝা গেছে? আচ্ছা, এটাই তোমাকে দিয়ে বলছে, তোমাকে কোশ্চেন নাম্বার মনে করো 1 তোমাকে দিয়ে বলছে তাহলে পাহাড়ে পর্যায়কাল কত হবে? পাহাড়ে তার মানে কি? সেকেন্ড দোলকটির পর্যায়কাল কত হবে? পর্যায়কাল কত হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। কোশ্চেন আনতে পারবো, কোশ্চেন পারবো না। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো।
নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, এই 3টা কোশ্চেন বাড়ি যদি কোশ্চেন এখান থেকে আসবে না। কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, পাহাড়ের উপরে দোলনকাল 2 সেকেন্ড পেতে বা একই পেতে কি পরিবর্তন করতে হবে? ঠিক আছে, দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে পাহাড়ে এর পর্যায়ে কাল মানে আগেরটার সমান হবে, কত হবে? 2 সেকেন্ড হবে। এই 3টা কোশ্চেন বলে কনসেপ্ট শেষ, ঠিক আছে। আর এটা তোমার খনির জন্য করতে পারে, তো খনির জন্য করলে চেঞ্জ করতে হবে, তোমাকে বলে দিচ্ছি এটা। তো প্রথম হিন্ট দেখো কি বলছে, Q1 আমরা সলভ করি যে পাহাড়ের তার পর্যায়কাল কত হবে। তো কি বলছে, আমার 120 সেকেন্ড সময় হারায়, তো 120 সেকেন্ড সময় হারাইলে টি প্রাইম বা নতুন পর্যায়কাল কত হবে, এখানে বের করি টি প্রাইম। আচ্ছা কত বলছে, দিনে না, তো কত লিখবো, 2 ইন্টু একদিন কত সেকেন্ড, 86,400। ঘন্টায় বললে 1400 লিখতাম, ঠিক আছে। এটা হচ্ছে 86,400। প্লাস কি মাইনাস হারায়, হ্যাঁ এখন কি হারায় না, হারাইলে কি হবে, বিয়োগ হবে। কত সেকেন্ড হারায় একদিন, 120 নতুন পর্যায়কাল বের করো। এখন একটা কথা মনে রাখবা, ক্যালকুলেশন করার পর তুমি কিন্তু 3টা ডিজিট পর্যন্ত লিখবা, কারণ দেখো মানটা কিন্তু 2 এর খুবই সামান্য বেশি আসবে, 2.001 002 আসতে পারে। তো 1-2 ডিজিট কিন্তু লিখে থামে যাবা না, যত পর্যন্ত গেলে তোমার অন্য সংখ্যা না আসে তত পর্যন্ত ডিজিট এখানে লিখবা। 2 না, আরেকটা জিনিস নিয়ে যাবে, কারণ 2 সেকেন্ডে হইলো তোমার আর 0 মোট কত আসছে বলো তো, 2.00278। হ্যাঁ, তো তুমি 27 পর্যন্ত লেখো, বোঝা গেছে। কারণ তুমি যদি 2 পয়েন্ট প্রথম 2টা ডিজিট নাও, তো ভাই আমার পাহাড়ের বা পৃষ্ঠে পর্যায়কাল 2 সেকেন্ড, পাহাড়ে কত, তুমি তো 2 সেকেন্ডই বলতেছো। কোশ্চেন যদি ঠিকই তো আছে না, সামান্য বেশি হবে না, এবার পাহাড়ে নিয়ে গেলে সময় হারায় না, আমরা কি বলছিলাম, সময় হারায় মানে কি, স্লো হয়ে যাওয়া। তো স্লো হলে পর্যায়কাল কি হবে, পর্যায়কাল বাড়ে যাবে। স্লো হলে সময় বেশি লাগে না, পর্যায়কাল বাড়ে যাবে। তো এই যে সামান্য বাড়ছে, বোঝা গেছে। আর তুমি যদি এগুলা না লেখো তো তোমার বাড়া কি বোঝা যাবে না, বৃদ্ধি বোঝা যাচ্ছে না। তাহলে প্রথমটা করে ফেললাম, পাহাড়ে তার পর্যায়কাল আমরা কথা হবে বের করে ফেললাম, বোঝা গেছে। আচ্ছা, পাহাড়ের উচ্চতা, আর এই মেথড তুমি সরাসরি সূত্র ইউজ করতে পারো, অর্ধেক আমি তোমাকে ক্যালকুলেশনটা কিন্তু করে দেখাচ্ছি। পরীক্ষায় সরাসরি সূত্র লিখলে সারা নাম্বার দিতে চায় না, তো ক্যালকুলেশনটাও দেখে রাখো। তুমি একটা সেকেন্ড দোলককে এইখান থেকে ধরো এখানে ধরে নিয়ে গেছো, ধরে 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 তুমি পাহাড়ে নিয়ে গেছো, বলো তো এই সূত্রের কি চেঞ্জ হয়নি? পর্যায়কালের সূত্রের টি সমান কি ছিল, 2π√L/G। হ্যাঁ ঠিক আছে, তাহলে এল চেঞ্জ হয়নি, 2π তো ধ্রুবক। আর তুমি পৃষ্ঠ থেকে পাহাড়ে গেলে জি কি ধ্রুবক থাকে, জি তো ভাই চেঞ্জ হবেই হবে। তার মানে মনে রাখবা এখানে টি অবশ্যই চেঞ্জ হয়েছে, সময় যেহেতু হারাইছে, আর জি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তার মানে 2 নম্বর ম্যাথ শুরু করবা এখান থেকে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে যে টি সমানুপাতে কি 1/√g, আর এই জি এর ভিতরে তোমার এইচ লুকায় আছে, জি এর মতো দেখাবো। মহাকর্ষ ব্যবস্থা করছো না, সেখান থেকে দেখবো। এতটুকু বুঝো যে আমার ভূপৃষ্ঠ থেকে পাহাড়ে গেলে কি হবে, একটা সেকেন্ড ধরেছিলাম, ধরে পাহাড়ে আমি উঠে নিয়ে গেলাম, চেঞ্জ কি করি নাই, দৈর্ঘ্য চেঞ্জ করি নাই, বুঝা গেছে। তাহলে জি অবশ্যই কি হবে, চেঞ্জ হবেই হবে, কারণ ভূপৃষ্ঠ থেকে পাহাড়ে গেছি জি কমে যায়, আর পর্যায়কাল কি চেঞ্জ হবেই হবে, কিন্তু বলছে আমার সময় হারায়। আচ্ছা, এখন ধরো আমি এখান থেকে লিখি যে টি প্রাইম ডিভাইডেড বাই টি, বা তুমি আগে টি ভাগ টি প্রাইম লিখতে পারো, কমে, ঠিক আছে। পৃষ্ঠের সর্বোচ্চ 9.8 হয়, নিচে গেলে কমে, উপরে গেলে কমে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি লিখলাম, টি প্রাইম ভাগ টি লিখলাম। তুমি চাইলে টি ভাগ টি প্রাইম লিখতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। সম্পূর্ণ কেমন, বর্গমূল ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবা, তাহলে √(অফ) এখানে কি প্রাইম, এখানে টি লিখছি, প্রাইম মানে কি পাহাড়, টি মানে কি নিচেরটা, তো উপরে কি লিখবো, উপরে লিখবো জি ভাগ জি প্রাইম, বুঝা গেছে। আগে অনেক করাইছে। জি মানে কি পৃষ্ঠের জি এর মান, জি প্রাইম মানে কি পাহাড়ের জি এর মান। তো পাহাড়ে এই উচ্চতায় জি এর মানের সূত্র কি বলো, জি প্রাইম কি হবে, জি প্রাইম হবে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর, তার উপর হোল স্কয়ার। মহাকর্ষ বিকর্ষ হবে, আর এখানে তোমার এইচ লুকায় আছে,
যে এইচ উচ্চতা উপরে জি বের করার সূত্রকে জি প্রাইম ধরলাম। তো উচ্চতার সূত্র কি ছিল? জি ডিভাইড বাই 1 প্লাস এইচ ভাগ আর হোল স্কয়ার। মানটা এবার বসাই দাও, টি প্রাইম ভাগ টি, ঠিক আছে, সমান রুট ওভার অফ উপরে জি থাকলো আর এখানে কি থাকলো, জি ভাগ না তো পাল্টে উপর চলে আসলো, কি থাকলো 1 ভাগ এইচ ভাগ আর হোল স্কয়ার, জি দিয়ে জি ক্যান্সেল, তাহলে কি থাকে টি প্রাইম ভাগ টি সমান রুট ওভার অফ উপরে কি থাকে 1 প্লাস শুধুমাত্র এইচ ভাগ আর থাকে, তারপর স্কয়ার, স্কয়ার ক্যান্সেল করো তাহলে কি থাকবে, তাহলে থাকবে হচ্ছে টি প্রাইম ভাগ টি 1 প্লাস এইচ ভাগ আর, এখান থেকে এইচ এর মান কি হবে, এক বিয়োগ করবা পরে কি আরটা গুণ করে দিবা, তাহলে এইচ সিম্পলি রাখা যাবে যে টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1, এক বিয়োগ করলাম আর ভাগ ছিল সবার লাস্টে গুণ করে দিলাম। অনেকে সূত্র আগে এটা মনে রাখে, বাট তুমি প্রসেসটা মনে রাখবা, তাহলে ফুল মার্কস পাবে। আর সূত্র আগে মনে রাখতে পারো যে টি প্রাইম মানে কি, পাহাড়ে পর্যায়কাল, টি মানে কি যেটা মেইন পর্যায়কাল 2 সেকেন্ড, মাইনাস 1 আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ মানটা হচ্ছে দেওয়া থাকে ওটাই, আমাদের 6.4 10 টু দি পাওয়ার 6 এত মিটার। ভাই এইচ এর মান আর এর মান মিটারে নিলে এইচ এর মান মিটারে আসবে, আর যদি কিলোমিটারে বসবে এইচ এর মানটা কিলোমিটারই আসবে। এইচ এর মানটা কি মানে পৃথিবীর ব্যাসার্ধের সাথে যুক্ত হবে? না না, দেখো এইচ এর মানে কি পৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা, পৃষ্ঠ থেকে উচ্চতা, আর মানে কি আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, বুঝা গেছে? তো সরাসরি সূত্র ইউজ করা উচিত না, তুমি প্রসেসটা মনে রাখবা। আমার কোশ্চেন আছে ভাই, এইচ এর যে মানটা আমরা বের করব ওটা কি পৃষ্ঠ থেকে মানে পৃষ্ঠ থেকে, কেন্দ্র থেকে? না না এইচ কি পৃষ্ঠ থেকে, এই হচ্ছে পৃষ্ঠ থেকে উচ্চতা। তা আমরা যে এখানে আরটা ব্যবহার করলাম তখন এই আরটা ওখান থেকে মাইনাস করে দিতে হবে না? এটা এইচ বের করলাম শুধুমাত্র এইচ, আমরা তো এইচ বের করলাম, এইচ মানে কি, এইচ মানে পৃষ্ঠ থেকে কত দূর উপরে আছে এটা বের করছি, আর এটাই তো বের করতে বলছে পাহাড় উচ্চতা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, এটাই তো এইচ, পৃষ্ঠ থেকে কতটুকু উপরে আছে পাহাড়টা, বুঝা গেছে? আচ্ছা আমরা তো খনি বললে কি করতাম, চেঞ্জ এক জায়গায় আছে, যদি খনি বলতো, না না খনি বললে জাস্ট জি প্রাইম চেঞ্জ হবে, জি প্রাইম চেঞ্জ হবে, যে পাহাড় মানে ভূপৃষ্ঠের নিচে গেলাম, অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে জি বের করার সূত্র কি, যেটাকে জি প্রাইম দিয়ে প্রকাশ করলাম, নিচে গেলে শুধু কি আসবে জি ইন্টু 1 মাইনাস এইচ ভাগা, এটা মনে রাখবা। না এটা দেখো উপরে আছে না নিচে আছে, তো একটু আলাদা। তো ভূপৃষ্ঠের উপরে জি বের করার সূত্র এইটা, আর নিচে যদি বলে যে নিচে খনি পাইছো কতটুকু নিচে খনি আছে, তো ওই যে গভীরতা বের করার সূত্র হচ্ছে যে এইটা, এটা তখন জি প্রাইম মানটা এটা বসাবা, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন, দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে পাহাড়ের পর্যায়কাল 2 সেকেন্ড হবে, মানে আমি চাচ্ছি মানে পর্যায়কালটাও ধ্রুবক থাকুক, ঠিক আছে? আচ্ছা এখন 3 নম্বর কোশ্চেন, যে দৈর্ঘ্যের কি পরিবর্তন করলে পাহাড়ে এর পর্যায়কাল 2 সেকেন্ড হবে, মানে পাহাড়েও সেটা সেকেন্ড দৈর্ঘ্যের মতো আচরণ করবে। তাহলে বলো তো, যদি পাহাড়েও সেকেন্ড দৈর্ঘ্যের মতো আচরণ করে, ঠিক আছে, দৈর্ঘ্য কি পরিবর্তন করে পর্যায়কাল ধ্রুবক থাকবে, তাহলে দেখো টি এর সূত্র কি, টি এর সূত্র হচ্ছে যে 2 পাই রুট ওভার অফ এল ভাগ জি। তো পাহাড়ের উপরে গেলে মানে পরিবর্তন কি হবে, পাহাড়ের উপরে জি পরিবর্তন হবে, মানে ধ্রুবক কি থাকতে যাচ্ছে, যে আমার টি চেঞ্জ করা যাবে না, টি এখানে 2 সেকেন্ড এখানে 2 সেকেন্ড হবে, ঠিক আছে? তাহলে আমার টি চেঞ্জ করা যাবে না, বলো 2 পাই কি ধ্রুবক না, 2 পাই কিন্তু ধ্রুবক, তাহলে খেয়াল করে দেখো এল ধ্রুবক, কিন্তু এখন আমাকে এল চেঞ্জ করতে হবে, কারণ আমি দেখছি যে জি তে ভাই চেঞ্জ হবেই হবে, তাহলে যদি আমি এখন পর্যায়কাল 2 সেকেন্ড রাখতে চাই আমাকে এল চেঞ্জ করতে হবে, কারণ খেয়াল করে দেখো যে তোমার টি এর সূত্র কি 2 পাই রুট ওভার এল ভাগ জি না, তো পাহাড় উপরে জি কি হয়েছে, জি মনে করে কমে গেছে, তো জি কমার কারণে পর্যায়কাল কি হয়েছে, পর্যায়কাল বাড়ে গেছে, সময় বেশি লাগতেছে, তো এখন আমি একটা কাজ করবো, আমি দৈর্ঘ্যটা কমায় পর্যায়কাল কমানোর চেষ্টা করবো, কারণ দেখো দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কি হয়, কমে যায় না, তো আমি জিটা ব্যালেন্স করে নিব। দেখো জি এর পরিবর্তন হওয়ার কারণে টি এর পরিবর্তন হয়েছে, যে জি কমে গেছে পর্যায়কাল বাড়ে গেছে, বাড়ে গেছে মানে কি স্লো হয়ে গেছে, তো এখন যদি আমি দৈর্ঘ্যটা একটু কমাই দেই ধরো, তাহলে পর্যায়কাল আবার কি হবে, দৈর্ঘ্য কমলে পর্যায়কাল বাড়ে যায় না, তো পর্যায়কাল বাড়া মানে কি, সরি মানে দৈর্ঘ্য আমি কমাবো, দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কি হবে, কমবে, তো দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কমবে, তো পর্যায়কাল কম মানে সময় কম লাগা, তো আগে যে আমার এক্সট্রা সময়টা লাগতো কত লাগতো 2.002, ওইটা আমাকে কমাই দিতে হবে, ঠিক আছে? তার মানে এখন মনে রাখবা আমার টি সমান 2 পাই রুট ওভার অফ এল ভাগ জি, এখানে চেঞ্জ কি করব, এখানে আমি দৈর্ঘ্য চেঞ্জ করব, আর জি তো চেঞ্জ হবেই হবে, আর এই পর্যায়কাল ধ্রুবক 2 পাই কি ধ্রুবক, ঠিক আছে? তখন দেখো এল আর জি সম্পর্ক নিয়ে আসবো,
বড় করো, বড় করলে টি স্কোয়ার কত আসবে 4 পাই স্কোয়ার এল ভাগ জি, জি এদিকে নিয়ে আসো, তাহলে কি জি মানে মেইন কথা টি স্কোয়ার 4 পাই স্কোয়ার ইন্টু এল। এখন দেখো সম্পর্ক কেন বলো তো, সমানুপাতিক। এল আর জি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মনে রাখবো সবসময় অপোজিট দিকে রাখবো, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি না যে এল সমানুপাতিক কি জি, তাহলে দেখো তো এল প্রাইম ভাগ এল যদি লিখি তাহলে কি লেখা যাবে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা হচ্ছে জি প্রাইম ভাগ জি। এল প্রাইমটাই মানে কি যে কতটুকু এখানে দৈর্ঘ্য করতে হবে, এল বের করতে হবে না। এল তোমার আগের দৈর্ঘ্য এল, ইউজুয়ালি এলটা কিন্তু দেয়া থাকবে না, দেয়া থাকলে বসাই দিব, আচ্ছা এল প্রাইম বের করতে হবে, নতুন এল। হ্যাঁ নতুন এল, তাহলে এল প্রাইম ভাগ এল এটা হচ্ছে জি প্রাইম, জি প্রাইম মানে একটু আগে লিখছিলাম পাহাড়ে জি প্রাইম কত, জি প্রাইম হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর হোল স্কয়ার, এই যেমনটা কিন্তু আমরা বের করছি, তো এটা হচ্ছে জি ডিভাইডেড বাই 1 প্লাস এইচ ভাগ আর তার উপর হোল স্কয়ার ইন্টু এই জি লিখলাম, ঠিক আছে, জি জি কাটাকাটি, আর এখান থেকে এল প্রাইম বের করবা সমান, ধর এখানে যা আসবে লিখবা 1 ভাগ এইচ ভাগ আর আসবে না, এইচ এর মানটা কই কত উচ্চতা, উচ্চতা আমরা 2 নম্বরে বের করছি, এলটা আমি এটা ওদিকে নিয়ে গেলাম না, এই যে এল গুণ করলাম, 1 না লিখে এল লিখে দিতে হবে। আচ্ছা বুঝতে পারার অসুবিধা যদি হয় তাহলে এই মানের সাথে কি করলাম এল গুণ করলাম, ঠিক আছে। এখন তুমি মনে রাখবে অ্যান্সারটা যদি এল তোমার দেয়া না থাকে, যদি দৈর্ঘ্যটা মান দেয়া না থাকে, তো অ্যান্সারটা এমন করে আসবে যে মনে করো যে এল প্রাইম সমান হচ্ছে 0.9 অফ এল, তার মানে কি আদি দৈর্ঘ্যের 0.9 গুণ করতে হবে, তো 0.9 গুণ করা মানে কমানো, তো অ্যান্সার তোমার এরকম করে লিখে দিবা, আর যদি আদি দৈর্ঘ্য দেয়া থাকে তো মানটা বসাই দিবা, না দেয়া থাকলে আদি দৈর্ঘ্যের 0.9 গুণ করতে হবে, মানে এই মানটা ক্যালকুলেশন করে লিখবে, পয়েন্টের বোঝানোর জন্য লিখছি, মানে অ্যাকচুয়ালি 0.9 গুণ করা মানে কমানো, তার মানে আমার নতুন দৈর্ঘ্য কি হবে কম হবে, আর আমি জানতাম যে দৈর্ঘ্য কমাইতে হবে, কারণ দেখো পর্যায়কাল তো বাড়ে গেছে, অতটুকু পর্যায়কাল আমাকে কমাইতে হবে, আমি দৈর্ঘ্য কি করবো একটু কম রাখবো, বোঝা গেছে। তো মোটামুটি পর্যায়কালের কনসেপ্ট এখানেই শেষ, এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, বই নিয়ে আসো কালকে ইনশাআল্লাহ, সকালে এখানে থাকবো, কল দিয়ে আসো, প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার share and assalamu alaikum, আল্লাহ হাফেজ। Allah Hafiz.